গল্পের আশ্রমে অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন নবনীতা দেবসেনের লেখা একটা দুপুর। আজ এর শেষ পর্ব। কিরে মিনি, উঠবি নাকি এবার? এখন না বেরোলে পৌঁছতে পারবো না। তোর বৌদিকে আজ ছোট পিসিকে বলে আয়, আমি ওই মেয়েদের ভিড়ের মধ্যে আর ঢুকবো না। সত্যি ভিড় হয়ে গেছে, কান্নাকাটির শব্দ হচ্ছে না তেমন। ফুপিয়ে ফুপিয়ে শুধু কারা কাঁদছে। ওরে, পিসিমাদের চা দিলি? মা সকাল থেকে মুখে কিছুই দেননি, মাকেও এক কাপ চা করে দিও। মিষ্টি দে, তোর মাকে একটা বরং মিষ্টি খাইয়ে দিই। মিষ্টিটা গায়ে বল দেয়, এখন বল পাওয়া খুব জরুরি। মা মিষ্টি খান না। বৌদি শোনো, বড়দার আমি ট্যাক্সি ধরে চলে যাচ্ছি, গাড়ি রইল, তুই ছোট পিসিকে নামিয়ে দিয়ে বাড়ি যাস। চলে যাচ্ছিস? তোরা চলে যাচ্ছিস? আমি বা থেকে কি করব? তোরা চলে গেলে এখানে আর কাকে চিনি? আর বডি বেরোতে এখনও ঢের বাকি, সবে তো চন্দন পরানো হয়েছে। গরদের ধুতি পাঞ্জাবিতে সত্যি বেশ বর্বর দেখাচ্ছে। ওই ধুতিটা বউ দিতে চায়নি, জানিস তো। বৌদি ফিসফিস করে বলে। দীপু, জোর করে বের করে দিলে। চশমা পরা কাকামণিকে বেশ কাকামণি কাকামণি দেখাচ্ছে আবার, চন্দন পরানো সত্ত্বেও। মুখের সেই বাঁকা হাসিটা এখন আর তেমন তেতো তেতো লাগছে না, একটা ঠাট্টা ঠাট্টা মোড় নিয়েছে। কাকামণিকে এবার শেষবার প্রণাম করে চলে যেতে হবে। ময়লা সুজনিটা পাল্টে ওরা একটা ঘি রঙা আলোয়ান চাপা দিয়েছে। গরমকালে শীতের আলোয়ান। অনেক ফুল এসে পড়েছে, রজনীগন্ধা ফুলের মৃত্যু মৃত্যু গন্ধ, ধূপের নেশা। শঙ্কর হঠাৎ বললে, রবিদা, একটা শোক সংবাদ লিখে দেবেন, আনন্দবাজারে বিজ্ঞাপন দিতে হবে। শোক সংবাদ? নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু কিন্তু আমি তো ঠিক। বরং ওই মিনিকে বলো, ও মাস্টার নিয়ে আছে। ব্যাপারগুলো সব পরপর ঠিকঠাক মনে করিয়ে দিও। কি কি লিখতে হবে আমি এক্ষুনি লিখে দিচ্ছি। কবে জন্ম, কোথায় জন্ম, শিক্ষা, কর্মক্ষেত্র, পরিবারে কে কে রইলেন, এইসব আর কি। আমিও অবশ্য জানি, তবু। মাকে বলুন, মা সব বলতে পারবেন। মা। আমি কিন্তু কিন্তু করছি, ছোট পিসিমা বলে উঠলেন। লেখো, আমি বলছি। জন্ম বর্ধমানে 1314 সালে, পিতা রাজেশ্বর বন্দ্যোপাধ্যায়, শিক্ষা প্রেসিডেন্সি কলেজ, এমএ পরীক্ষা ফার্স্ট ক্লাস ফার্স্ট, প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি। লায়োলা কলেজে আজীবন প্রফেসরি করেছেন, রিটায়ার করা অবধি। স্ত্রী, 3 পুত্র 1 কন্যা, আর নাতি নাতনিদের রেখে গেছেন। খুব সাহিত্যপ্রীতি ছিল, দানশীল, পরোপকারী, সদাশিব প্রকৃতির মানুষ ছিলেন। ব্যাস, এই তো লেখে শোক সংবাদে। ফুরিয়ে গেল জীবন কাহিনী। এই লেখাবার জন্য কলেজের মাস্টারও লাগে না, সদ্য বিধবাকে বিরক্ত করারও দরকার নেই। আরও লিখবে, তিনি রায়বাহাদুর জ্ঞানঞ্জুর মুখোপাধ্যায়, আইসিএসের একমাত্র জামাতা ছিলেন। আজকের তারিখে অকস্মাৎ হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে 87 বছর বয়সে সজ্ঞানে পরলোক গমন করেছেন তার অগ্রজ ভ্রাতা ও 2 ভগ্নী বর্তমান। এটি ইংরেজি করে স্টেটসম্যানে ও বিজ্ঞাপনও দিয়ে দিবে। হঠাৎ ছোট কাকিমার সহজ স্পষ্ট কণ্ঠস্বর শুনে ঘরে যেন একটা আলতো চমক খেলে গেল। ছোট কাকিমা তেমনই একভাবে বসে আছেন, হাতটা শুধু আর কাকামুনির কপালে নেই, নিজের কোলেই। মৃতদেহ ছুঁয়ে বসে আছে মুখ নিচু করে বাপু। কিরে, আর কিছু লিখতে হবে বাপু? ছোট কাকিমা আবার বলেন। বাপু মাথা নাড়ে। এখন পর্যন্ত বাপুর গলার স্বর আমরা শুনতে পাইনি। আমার দেরি হয়ে যাচ্ছে, কিন্তু উপায় নেই, কাগজ কলম এসে গেল। শোক সংবাদটি লিখে আমি শঙ্করের হাতে ধরিয়ে দিই, তারপর বৌদির পিঠে আস্তে করে ঠেলা লাগাই। বৌদি উঠে গিয়ে ছোট পিসিমার কানে কানে নিচু গলায় বললে, ছোট পিসিমা, আমরা তবে আসি কেমন? গাড়ি রইল, আপনার যখন বাড়ি যেতে ইচ্ছে হবে ছোট্টলালকে ডেকে নেবেন, আমরা অন্য গাড়িতে চলে যাচ্ছি। বৌদি বুদ্ধি করে ট্যাক্সি বলল না, অন্য গাড়ি বলল।
ছোট পিসিমা কেমন একটু বিচলিতভাবে মুখ তুলে আমাদের মুখের দিকে তাকালেন। আমিই বা থাকবো কেন? আমার ঘরে নাচ জামে এসে বসে আছে। এদের বেরোনোর কোনো ঠিক আছে? না, আর কেন? বৌমা, এখানে আমার আর থাকবার দরকার নেই। আর কি? যার জন্য আসা তাকে তো পেন্নাম করা হয়েই গেছে। বেরোনো পর্যন্ত থেকে বৃথা মায়া বাড়িয়ে লাভ নেই। চল চলে যাই, ছোট বৌদিকে বলে যাই। আমরা চারজনে, বর্দা, বৌদি, ছোট পিসিমা, আমি ছোট কাকিমার পাশে গিয়ে দাঁড়ালুম। ছোট কাকিমা হাত বাড়িয়ে দিলেন। ছোট পিসিমা হাতটা চেপে ধরলেন। চুপচাপ সবাই দাঁড়িয়ে থাকি বোকার মতো কিছুক্ষণ। তারপর বড়দা বলে উঠল, কাকিমা, আমরা এবার তবে আসি। আমার একটু দরকারি কাজ আছে, জরুরি মিটিং আছে বিদেশিদের সঙ্গে, না গেলেই নয়। আর গাড়ি মোটে একটা, তাই ওরাও যাবে বই কি বাবা। তুমি সবার আগে ছুটে এসেছো, শুধু শুধু ভিড় করে তো লাভ নেই। যে তোমাদের নিজের লোক সে তো চলেই গেছে। শ্রাদ্ধের দিনে সকালে আবার এসো, ছেলেরা যাবে, নেমন্তন্ন করে আসবে। ছোট দিদি, আপনিও আর বসবেন না। এই মৃত্যুর বাড়িতে বড্ড অনিয়ম হয়। দাদাবাবুকে কি খবরটা আজই দেবেন? দাদাবাবু নার্সিংহোমেও গিয়েছিলেন। ঠিক আছে বৌমা, তোমরা এসো তবে এবার। মিনি, তোমাদের কাকামণি কিন্তু আজ যাবার সময় আমাকে মোক্ষম অপমান করে গেছেন। ভেবেছিলাম কাউকে বলবো না, তারপর মনে হলো বলে দেওয়া উচিত। তোমরা তোমাদের নিজের লোককে চিনে রাখো। অজ্ঞান হয়ে যাবার আগে শেষ কথাটা কি বলে গেছে জানো? দীপু, বল তোর বাবা কি বলে গেছেন আমাকে। তোর দাদাকেও বল, সবাই শুনুক। দীপু ফুপিয়ে কেঁদে উঠল, মাথা নাড়তে লাগলো জোরে জোরে। বলবে না, বলতে পারবে না। বেশ, তুই না বললে আমিই বলছি। বাবুর বউ চুপচাপ সবাইকে চা বিস্কুট জুগিয়ে যাচ্ছিল। হঠাৎ ধারালো গলায় বলে উঠল, থাক না মা, থাক। ওসব কথা আর নাই বা বললেন। বাবা তখন সজ্ঞানে ছিলেন না, ভুল বকছিলেন। ভুল বকেননি, খুবই সজ্ঞানে বলেছেন। তুমি ওর চোখ দুটো দেখোনি। সারা জীবনে যে কথা আমাকে একবারও বলেননি, আজ একদিনে দুবার সে কথা বলেছেন। দুবারই নিজের কানে তোমরা শুনেছ। স্পষ্ট বলেছেন, মহারানী, জীবনেও তোমার কৃতদাস হয়ে বেঁচেছিলাম, মরণেও তোমার কৃতদাস হয়ে মরলুম। এমনই করে হাত তুলে সেলাম ঠুকে বলেছেন। সেই সব ভুল বকা? ভালো মানুষ, শিবতুল্য মানুষ। মরবার মুহূর্তে শেষ বেলায় যে এরকম বিষবাক্যে বলে যায় স্ত্রীকে, সে কেমন ধারা ভালো মানুষ? ঘর ভর্তি মানুষ মুহূর্তেই যেন ঘরে নেই। অনন্ত সময় পার হয়ে যায়। একসময় ছোট পিসিমা সেই পুরো স্তব্ধতার দেওয়াল তরোয়ালের মতন গলায় কেটে বলে উঠলেন, আচ্ছা ছোট বৌদি, তোমরা টুলুকে খবরটা দিয়েছ? শুনেছি সে কোচিনে না কোথায় আছে। হাবুলের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে এতক্ষণ কথা না বলা বাপু কথা কয়ে ওঠে, হ্যাঁ পিসিমা, টুলু আসছে, কিন্তু কোচিং থেকে ডিরেক্ট ফ্লাইট নেই বলে ওরা রাত 11টায় আগে দমদম পৌঁছতে পারছে না, তাই বরফ আনতে পাঠিয়েছি। টুলু ওর ছেলেকে নিয়ে আসছে। বাবার খুব ইচ্ছে ছিল নাতির হাতের মুখাগ্নি। ছোট পিসিমা বললেন, তাহলে বাপু ওই গরম আলোয়ানটা সরিয়ে একখানা বরং সুতির চাদর চাপা দাও। দাদা ছোট পিসিমার হাত ধরে হ্যাঁচকা টান লাগায়। চলো ছোট পিসি, ওঠো, চলো, আমার মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে। কিন্তু যা হবার তা হয়ে গিয়েছে। ছোট কাকিমা কাকামুনির বুকের উপরে ভেঙে পড়েছেন। ফটফটে পঙ্খের কাজ করা দেওয়ালে শেষ দুপুরের রোদ প্রবলভাবে ঝলসে পড়ছে। খড়খড়ির ফাঁক দিয়ে আসা তেরসা একটা রুল টানা আলো ছায়া ছোট কাকাকে অংশত ঢেকে ফেলেছে। সেই উজ্জ্বল আলো ভরা ঘরের ভেতর থেকে অন্ধের মতো হাতড়ে হাতড়ে বেরিয়ে এসে আমরা নিচে পালিয়ে যেতে থাকি। জামাই শঙ্কর ছায়ার মতো আমাদের অনুসরণ করে গাড়ি পর্যন্ত। সামনে পেছনে ভিড়, ডান দিকে বাঁ দিকে ভিড়। জ্যামে আটকে গেছি। গাড়িতে 4 জন মানুষ, যেন 4টে বন্ধ খুপড়ির মধ্যে বসে আছি। কারোর কোনো বলবার কথা নেই। দেওয়ালে চোখে পড়ল
লম্বা একটা আলো জ্বলা সাদা কাচের বাক্সের ওপর লম্বালম্বি লেখা এলাহাবাদ ব্যাংক। কাকামণির হাসাহাসি গলার যেন শুনতে পেলুম। ওই যে বৌমা, ওই আসল লক্ষ্মী ঠাকুরনের মন্দির। দাও পেন নামটা ঠুকে দাও। মাননীয় সম্পাদক মশাই, পুজোর লেখা দিয়ে আসা হয়নি, দেখাও করে আসেনি। যদিও জানি আপনি ম্যালেরিয়া জ্বরে অত্যন্ত অসুস্থ। আপনি যদি জানতেন কি পরিস্থিতিতে আমি রওনা হয়েছি, তাহলে বুঝতেন কেন এই বছরে এমন ধারা হলো। প্রথমত, খুব জল পড়ছিল পড়ার ঘরের ছাদ ফুটো হয়ে, কিছুতেই থামানো যাচ্ছে না। কেউ বললে গোবর সিমেন্ট গুলে ঝাঁটা দিয়ে বেশ করে লেপে দাও, কেউ বললে পিচের কাপড় চাপা দাও, কেউ বললে মেঝে খুঁড়ে ফেলে আবার তৈরি করো, কেউ বললে টালি লাগিয়ে দাও ছাদের মেঝে। গত কয়েক বছর ধরে আমি প্রত্যেকটাই করে দেখেছি এবং প্রত্যেকটাই কিছুদিন কাজ করেছে। এখন তো সিঁড়ির নিচে সেই সব টালি জড়ো করা আছে। তারই মধ্যে কাঁকড়া বিছে বেরিয়েছিল। টালিগুলো সব তুলে ফেলে আবার নতুন করে জলছাদ করেছিলাম কিনা বছর 2 আগে। তো পড়ার ঘরে জল পড়ে প্রচুর ক্ষতি হয়ে গেছে। অনেক কাগজপত্র ভিজে গেছে, কিছুই পড়া যাচ্ছে না। এ বছরে বাইরে যাব বলে গুছিয়ে গাছিয়ে পুজোর লেখা বেশ অনেকগুলো শুরু করেছিলাম আগে থেকেই, যাবার সময় যাতে তাড়াহুড়ো না হয়। কিন্তু মারে হরি তো রাখে কে? এমনই জল পড়ল, গেল সব ধুয়ে মুছে, ফের সাদা পাতা হয়ে। বলে না, খোদা জব দেতা ছাপ্পর ফাড়কে দেতা। খোদা যখন শিক্ষা দেন সেটাও ছপ্পর ফাড়কেই দেন, অন্তত আমার ক্ষেত্রে। ছাদ ফুটো হয়ে খাতা বই লেখাজোকা চিঠিপত্তর সব গেছে নষ্ট হয়ে। ওগুলো যত্ন করে লোহার সিন্দুকে রাখা উচিত ছিল, ক্ষান্ত বুড়ির দিদি শাশুড়ির মতন। কি ভাগ্যি দুখানা থিসিস ছিল অন্য বিশ্ববিদ্যালয়, সেগুলো যে তাকে ছিল সেই তাকটা ভেজেনি। সেই তাকের বই খাতাগুলো বেঁচে গেছে। সাধারণত সেই সব বইপত্র আমার রক্ষণীয় মনে করি না, সেগুলোই ওখানে রাখি। থিসিস তো ফেরত পাঠানোর জিনিস। হাহাকার টাহাকার হয়ে যাবার পরে ভাবলুম যথাসাধ্য রক্ষা করি। অতএব যা যা ভিজে ছিল রোদে শুকিয়ে নিই। কিন্তু কাগজপত্র তো কাঁথা নয় যে রোদে দিলেই শুকিয়ে যেমনকে তেমন হয়ে যাবে। বইপত্তর প্রচুর ভিজেছিল, রোদে দিতেই পাঁপড় ভাজা হয়ে গেছে, পড়তে গেলে গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে আসছে। মন মেজাজ ভালো ছিল না। টাইপরাইটারদের ভেতরে কবে থেকে যে জল জমেছিল যে কিছুই জানি না। এত ভারী ঢাকনাওয়ালা রেমিংটন, তাতে জল ঢুকলই বা কী করে? সমস্ত হরফ জং ধরে নষ্ট হয়ে গেছে। মেকানিক বলে দিল ওটা নাকি আর সারানো যাবে না। কিন্তু রাখে হরি তো মারেকে। আমাকে চিরকালই হরি রক্ষাও করে আসছেন। একটি ভাই আছে আমার, কমল বলে। সে অনেক দিন পরে হঠাৎ এসে পড়েছিল দিদির খবর নিতে। এসে দেখে জল টল নিয়ে দিদি তো অকুল পাথারে। সান্ত্বনা নিয়ে কমল বলল, কিচ্ছু চিন্তা নেই, আমার লোক দিয়ে সারিয়ে দেব দিদি। ওই ছাদের ফাঁকে ফাঁকে ইঞ্জেকশন দিয়ে জল পড়া বন্ধ করে দেব, হাওড়ার সাবওয়েতে যেমন করেছিলাম। সাবওয়েতে? এ তো ছাদ। সাবওয়েতে তো ছাদ থাকে, থাকে না? তা বটে, তো কি যেন বললে ইঞ্জেকশন দেবে ছাদকে? আগে হ্যাঁ, ইন্ট্রাভিনাস ইঞ্জেকশন। ছাদের আবার ভেইন আছে নাকি? না নর্দমার কথা বলছো? দূর, নর্দমা কেন হবে? ভেইন তৈরি করা হবে পাইপ ঢুকিয়ে, তার ভেতরে ওষুধ ইঞ্জেকশন দেওয়া হবে, ব্যাস জল টল পড়া সব বন্ধ। ও দেখতে হবে না, আপনি ওসব নিয়ে কিচ্ছু হবে না দিদি, ওটা আমার কাজ, আপনি আপনার কাজ করুন। কমল সাহস দিয়ে চলে গেল, তার লোক আসবে। আমাকে আমার কাজ করতে বলে গেল, কিন্তু আমার কাজ কি একটা? আপনি বলবেন পুজোর লেখা, ডিপার্টমেন্ট বলবে খাতা, প্রশ্ন, টিউটোরিয়াল নম্বর, আর 4টে বিশ্ববিদ্যালয় বলবে থিসিস রিপোর্ট। মাদ্রাজের পাবলিশার বলবে ইন্ট্রো কোথায়, দিল্লির বলবে কমেন্ট কোথায়, আর কলকাতা বলবে কলকাতার তো আর বলার কথা শেষ নেই। আহা, শেষ যেন হয় না কোনো দিন। মা বলতেন লোকনাপক বলতে নেই,
বলবি লোক না লক্ষ্মী। কলকাতার লক্ষ্মীশ্রী উথলে পড়েছে আমার বাড়িতে। অমুক ক্লাবের 25 বছর, অমুক গার্লস স্কুলে 125, অমুক লিটিল ম্যাগাজিনের 34 পূর্ণ, অমুকের 55 বছর ধরে গান গাওয়া হলো, তমুকের 35 বছর ধরে নোভেল লেখা হলো। সব কিছুতে কলকাতার আনন্দ, সব কিছু নিয়েই কলকাতার উৎসব। আর সবেতেই লেখকদের মাতব্বরি করা চাই, কিছু না কিছু বলা চাই। হয় টিভির সামনে গিয়ে বসে ধর্ণা দাও, নয় গড়িয়াহাটের মোড়ে খাটিয়া পেতে বসে চেঁচাও, নয়তো গড়ের মাঠে শালুক হাঁটিয়ে। সর্বদাই কোনো না কোনো সৎ উদ্দেশ্য আছে। কত ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, কত পত্র পত্রিকা উঠে যাচ্ছে, আবার কত ফ্যাক্টরি শুরু হচ্ছে, কত নতুন কাগজ বেরুচ্ছে। সব ব্যাপারে নাক গলাও, প্রত্যেকটার জন্য মতামত দাও। কাজের কি শেষ আছে? দিন রাত ঘন্টি বাজছে, হয় টেলিফোনের নয় দরজার। মা বলতেন, শ্যামের মাসি, তুই তো সারাদিন ওই ঘন্টির ডাকেই আথালি পাথালি শ্রীরাধা। সত্যি সত্যি ভাই, শ্যাম রাখি না কুল। আপনি ভাবছেন এখন আমার হাতে অজস্র সময়, কেননা আপনি ভাবছেন এখন আমাদের ছুটি। উফ, এ তো ছুটি নয়, ছুটোছুটিই চলছে। আজ পরীক্ষা, কাল ধর্মঘট, পরশু জনসভা। গরমের ছুটি মানে শুধু ক্লাসটাই বন্ধ, আর সমস্ত অ্যাক্টিভিটিই খোলা। বাড়িতেও প্রচুর অ্যাক্টিভিটি। কমলে মিস্ত্রি লেগে গেল, বাঁশ দড়ি বালতি কড়া সিমেন্ট বালি সবই এলো দেখলাম। ভেবেছিলাম কেবল বুঝি ছুঁচ, সিরিঞ্জ আর নল, আর ওষুধের ফায়াল আসবে। ছাদের পলিস্তারা ফাটিয়ে ফেলা হলো, কিন্তু তাতে কোনোই শব্দ হলো না, অন্তত শোনা গেল না। কেননা পাশের বাড়িতে ভীষণ শব্দ হচ্ছে। হ্যাঁ, পাশের বাড়িটা ভাঙা হচ্ছে। সামনের বাড়ি অলরেডি ভেঙে ফেলা দুটো হাইরাইজ উঠে গেছে, এবার পাশেও উঠবে। পাশের বাড়ি ভাঙাটা আমার আবেগপ্রবণ স্বভাবের পক্ষে যন্ত্রণাদায়ক হয়েছিল ঠিকই। একটা করে ঘা পড়ছে ওদের ছাদে। ছাদে তো নয়, যেন আমার বুকের মধ্যে, আমার বাল্যকালের যত্নে জমানো স্মৃতির পুঁজির উপরে। মা আর রাঙামাসুর সারাদিনে কাজের শেষে রাত্রির বেলায় এ বাড়ি ও বাড়িতে জানলা ধরে দাঁড়িয়ে গল্প। আমার আর রত্না দুটো ছাদে দাঁড়িয়ে ছুটির দুপুরে ঘন্টার পর ঘন্টা গোপন কথা। আস্তে আস্তে সহ্য হয়ে এলো শব্দটা। তারপর নতুন সমস্যা। ইট পাটকেলগুলো ছিটকে পড়তে লাগলো আমাদের গ্যারেজের ভাঙা টিনের ছাদের উপরে। বুড়ো গ্যারেজে একটা কোচে গাড়ির বাস। অনেক সাধ্য সাধনা করছি, অতি মিষ্টভাবে, যতটা আমার ভাঙা গলায় ও রুক্ষ স্বভাবের পক্ষে সাধ্য। মিস্ত্রিদের অনুরোধ উপরোধ করছি, একটা মোটা সোটা দেখে ত্রিপল চাপা দাও ভাইরা, যাতে ইট ছিটকে এদিকে না আসে। কে কার কথা শোনে? হ্যাঁ, থাকতেন আমার মা, বাপ বাপ বলে শুনতো। আমি একটু ফেলনা টাইপের, আমিও যত মিষ্টি করে ওদের বলি, ওরাও ততই মিষ্টি হেসে আমাকে বলে, না দিদি পড়বে না, কিচ্ছু পড়বে না। পড়বে না মানে? পড়েছে তো। কই, কোথায় পড়েছে? ওই যে, ওগুলো কি? নিজেই আকাশ থেকে পড়ে এবার মিস্ত্রি খাটানো তরুণটি। ওগুলো কি? ওগুলো? তার চোখে অপার বিস্ময়। ভাঙা ইট? আমাদের এখান থেকে তো পড়েনি দিদি, ওগুলো ওখানেই ছিল। ছিল? কোত্থেকে এলো? অত চুন্ডুসুর কি শুদ্ধ, অত ইট বালি সিমেন্ট শুদ্ধ এলো কোত্থেকে? কোত্থেকে এলো তা আমি কি করে জানবো বলুন? ওটা আপনারই বাড়ি। খুবই যুক্ত কথা। তুমি কি করে জানবে? নিষ্পাপ হেসে ছেলেটি অন্যত্র চলে গেছে। সন্ত্রাসীরা পুনরায় সন্ত্রাস সৃষ্টি করেছে। আমাদের বাড়িতে কারোর কোনো কথা শোনা যাচ্ছে না। এমনিতে এ বাড়িতে একতলা চারতলা ভীষণ হাঁকডাক করে কথাবার্তা বলতে হয়। এখন আরও চেঁচামেচিটা বেড়েছে। প্রবল না চেঁচালে কেউই কোনো কথার উত্তর দেয় না, ডাকলে কেউ আসে না, বকলে বলে আওয়াজ হচ্ছে তো, শুনতে পাইনি। আমিও তাই বলি, আমিও কারোর কথা উত্তর দিচ্ছি না, ফোন বেজে যায়, সত্যিই শোনা যায় না। এই অতি ভদ্র ইলেকট্রনিক ফোনের ভ্রমর রঞ্জন না নুপুরি সিংজন শুনতে হলে 24 ঘন্টার ডিউটি চাই। একজনকে কান পেতে রইতে হবে। আর এই বাড়ি ভাঙা তুমুল শব্দের মধ্যে কানে তুলো গুজে না রাখলে মাথা ধরে যাবেই। আজ যত শাবল পড়ছে ততই ভুটানি চেঁচাচ্ছে।
ঢাই চাই ভৌ ভৌ যেন সঙ্গত করছে। ইতবস্থা অবিশ্রান্ত। শব্দ দূষণ আর কাকে বলে? ইতিমধ্যে আমেরিকা থেকে আমার বান্ধবী মিত্রা এসেছে। মিত্রা খুব চটপটে আর মিশুক, লোকজনদের চেনে শোনে। আমেরিকাতে থাকলে কি হবে, কলকাতার রকম সকম আমার চেয়ে তার ঢের বেশি নখৎপণে। মিত্রার তো ঘুম হচ্ছে না শব্দ সংঘাতে। ও বাড়িতে রোজ ভোর 5টায় মিস্ত্রি লাগে। ঠান্ডায় ঠান্ডায় কাজ ভালো হয়। নবনীতা দি, এ কিসের মধ্যে আছো তুমি? কি আবার এরকম হয়? এই শব্দ আমাদের মিস্ত্রিরা করছে, না ওদের? মিত্রার চোখ ঘুমে জড়ানো। আমাদের মিস্ত্রি তো 8টায় আসবে। পুলিশ ডাকো। পাগল হয়েছিস? পাড়ার মধ্যে তুমিই পাগল হয়ে গেছো। পুলিশ ডাকো। এই তুচ্ছ ব্যাপারে ওদের ঘাটাতে নেই, তাহলে বড় ব্যাপারে আসবে না। খুব আসবে, ডাকলেই আসবে। পুলিশ ডাকো। এটা আমেরিকা নয়। মিত্রা বারান্দায় বেরোল এবং হঠাৎ বিকট জোরে প্রচণ্ড স্বরে চেঁচিয়ে উত্তর কলকাতার বাছা বাছা শব্দ প্রয়োগ করে মিস্ত্রিদের গাল পাড়তে শুরু করলো। মিস্ত্রিদের শাবলের শব্দ থেমে গেল। থেমে গেল রাস্তায় ছাগলদের গলার ঘণ্টা, পেপার হকারদের সাইকেলের ঘণ্টি। কে যে কাকে গালি দিচ্ছে, কেন দিচ্ছে বুঝতে না পেরে রাস্তাঘাটে যেখানে ছিল সবাই স্ট্যাচু। উষার শান্ত আবহাওয়ায় যারা কেটস পরে লেকে হাঁটতে বেরিয়েছিলেন তারাও থমকে গেলেন। ঘণ্টি গলায় ছাগল দুধের গয়লারা দাঁড়িয়ে পড়ল। পেপার বেচতে বেরোনো হকাররাও স্তম্ভিত। আমি লজ্জায় মরে যাচ্ছি। ওকে তো আর দেখা যাচ্ছে না রাস্তা থেকে, কেবল ভয়ঙ্কর শব্দ বোমা শুনতে পাচ্ছে সবাই। লোকে ভাবছে আমিই চেঁচাচ্ছি। সুপারভাইজার সেই নিষ্পাপ তরুণ দৌড়ে এলো। মিত্রা বলল, শুনে রাখুন, 8টার আগে যদি শব্দ করেছেন পুলিশ ডাকবো। আর ভেবেছেন কি, গ্যারেজের ছাদে উঠোনে সর্বত্র এত ইটপাটকেল ছড়িয়েছেন কেন? রোজ 5 টাকা দিয়ে দিদি যে জমাদার ডেকে ঝাড় দেওয়াচ্ছেন, বলি টাকাটা কে দেবে? আপনার মোটে মজুররা কি করছে? আজই ত্রিপল কিনে পর্দা টাঙিয়ে ফেলুন, আর উঠোনে টিনের চাল ঝাড় দিয়ে ফেলুন। পর্দা না টাঙালে কাজ বন্ধ। ইঞ্জেকশন জারি করিয়ে দেব, বুঝেছেন? আমাকে নবনীতা দেবসেন পাননি? হ্যাঁ, এও অন্য জিনিস। নিজের বুকে বুড়ো আঙ্গুল ঠেকিয়ে মিত্রা এক হাড় হিম করা হাসি হাসে। 8টার আগে শব্দ হলে সোজা থান্না, মনে থাকে যেন। কি বলবো সম্পাদক মশাই, সেদিন সত্যিই সারাদিন কাজ হলো না, শব্দ বন্ধ। পরদিন বেলা 8টার সময় ভাঙা শুরু হলো। মিত্র বলল, দিদি দেখেছ, অন্যায় যে করে আর অন্যায় যে সহে। কিন্তু মজুররা এলো না, ঝাঁটও দিল না, ত্রিপলও টাঙালো না। টিনের চালে ধপাধপ ইটপাটকেল বৃষ্টি চলতেই থাকলো। এ যদি বিন্দু থাকতো, দিত মিস্ত্রিদের মজা দেখিয়ে। সে মিত্রার উপরে আরও এক কাঠিয়ে ভাষাবিদ কিনা। মুশকিল তো সেখানেই, ডান হাত বা হাত দুটোই নেই। কানে গেছে দেশের ভাইজির বিয়ে দিতে, তারপর নিরুদ্দেশ। বিন্দু গেছে ওর বাড়িটা তৈরি করতে। বিন্দুর আসলে একটা চমৎকার কাঠের দরজা আছে। অনেকদিন আগে ওদের পাশের গায়ে একটা পোড়া বাড়িতে আগুন লেগেছিল। সেই ধ্বংসস্তূপ থেকে যে যা পেরেছে উদ্ধার করে নিয়েছে। বিন্দু ঘাড়ে করে বই নিয়ে এসেছিল একটা আস্ত ফ্রেম শুদ্ধ কাঠের দরজা। সেটা সেই থেকে সসম্ভ্রমে তার বাপের বাড়িতে তোলা আছে। কিন্তু বাবার বয়সে হয়েছে, ভাইরা যে যা জমি জমা এখনই ভাগ বকরা করে লিখিয়ে নিয়ে যাচ্ছে, যাতে পরে অশান্তি না হয়। সবাই এবার বাড়ি তুলবে, ভাগাভাগি হয়ে যাবে ভাইরা। বিন্দুর দুশ্চিন্তা, ওর দরজা যদি কারোর বাড়িতে লাগিয়ে ফেলে। দরজাটা লাগানোর জন্য বিন্দুর একটি বাড়ি চাই, বাড়ির জন্য আগে বিন্দুর একটি জমি চাই। তাই সে দেশে গেছে। দেশে গিয়ে বাবাকে চেপে ধরবে, আমাকে আমার ভাগের জমি দাও। মেয়েদেরও এখন সম্পত্তিতে ভাগ আছে, ন্যায্য পাওনা মিটিয়ে দাও, আমিও বাড়ি তুলব। এতে আমারও যথেষ্ট সায় আছে। বিন্দু তাই লম্বা ছুটিতে জবরদস্তি পৈতৃক সম্পত্তি আদায় করে আইনত লিখিয়ে নিয়ে তাতে বাড়ি তুলে বাড়িতে দরজা লাগিয়ে তবে ফিরবে। কানাই বিন্দুর বদলে 2 16-17 বছরের মেয়ে আছে। নিয়নের জায়গায় মোমবাতি,
গীতা আর শান্তা দুজনে কেবলই ওর গা ঠেলাঠেলি করে বারান্দায় দাঁড়িয়ে হাসে। গীতার বিয়ে স্থির। সামনে যে বাড়িটা উঠছে সেই প্রমোটারের কাছে মিস্ত্রি খাটায় প্রদীপ, তার সঙ্গে। আর শান্তা, সে বলেছে, দূর দূর, ওসব ভালোবাসার বিয়ে আবার টেকে নাকি? আমার দিদিদের সব সম্বন্ধ করে বিয়ে, মা বারণ করে দিয়েছে, আমাদের বাড়িতে ওসব চলে না। কিন্তু শান্তার দোকানে গেলে আর ফেরে না। ওর প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে অগন্তি বন্ধু, ওদের নিয়ে সংসার সমুদ্রে ভেসে আছি। পুজো লেখার সময় কোথায়? ঝক্কি কি একটা! ভোর 6টার সময়ে ও বাড়ি থেকে বরকার ফোন এলো। খুকু, আই এম ক্রাইং, আই মে ডাই এনি মিনিট। কেন বরকা, কি হয়েছে তোমার? আই অ্যাম 93, আমার কাছে কেউ নেই, নোবডি হোম, কেউ বাড়িতে নেই, আই এম অ্যালোন। সে কি বরকা, নার্স ছিল যে, সে কই? আছে, সে আছে, সে ঘুমোচ্ছে। এদিকে আমি মরে যাচ্ছি, আই এম ডাইং। কি কষ্ট হচ্ছে তোমার? আমি এক্ষুনি ডাক্তারকে খবর দিচ্ছি। কিন্তু নার্সকে ডাকো, ও ঘুমোবে কেন? ডাকো ডাকো। আমি চিৎকার করতে থাকি, যদি এতে নার্সটি শুনতে পায়। চেঁচিও না, ইউ আর হার্টিং মাই ইয়ার্স। অনেক ডেকেছি, রেগে যাচ্ছে, বলছে ডোন্ট ডিস্টার্ব, আমি রেস্ট নিচ্ছি। সে কি কথা, তোমার ঠিক কি কষ্ট হচ্ছে বললে না তো, ডাক্তারকে কি বলবো? আই অ্যাম ডাইং। ডাক্তারকে খবর দিয়ে আমি আসছি বরকা। ডাক্তার 7টার আগে ফোন ধরে না। আমি আসছি এনিওয়ে। বলা যত সোজা, যাওয়া তত সোজা নয়। প্রথমে ড্রাইভওয়ে ঝাটপাট দিয়ে ইট পাটকেল সাফসুত্র করে জায়গাটা ফাঁকা করতে হবে। তারপর 3টে তালা খোলো, তারপর গাড়ি ঘোমটা তোলো। এই ঘোমটা তোলাটা কি কম ঝক্কির ব্যাপার? যাদের গ্যারাজ নেই তাদের চাঁদনি থেকে গাড়ির বোরখা কিনে আনে। এক এক গাড়ির জন্য এক এক সাইজের রেডিমেড বোরখা। গাড়ি চোরের হাত থেকে নাও যদি হয়, ছিচকে চোরের হাত থেকে রক্ষা করতে পারে এই বোরখা। তার দড়ি দড়া খুলতে অনেক সময় লাগে, তাছাড়া রোদ বৃষ্টি থেকেও রক্ষা করে। আমাকে সেই জিনিস একটা কিনতে হয়েছে ধর্মতলায় গিয়ে, 350 টাকা দিয়ে। যদিও গাড়ি গ্যারাজে থাকে, চারদিক বন্ধ, তালা মারা 3টে। সম্পাদক মশাই, আপনি ভাবছেন আমার মাথা খারাপ? আজ্ঞে না, টিনের চালটা খারাপ, এখানে সেখানে ফেটে গেছে। তার মধ্য দিয়ে চুন সুরকি বালি সিমেন্টের ফাইন পাউডার সারাদিন ঝরছে আমার নতুন সাদা গাড়ির গায়ে। সেই পাউডার মেখে আমার গাড়ি গোলাপি, গাড়ির কাজ গোলাপি, এবং পাউডার সমান ফাইন নয় বলে 2-একটা স্ক্র্যাচও পড়েছে। তাই ছুটতে হয়েছিল চাঁদনির বাজারে। প্রথমে খোঁজ করেছিল 3তলা দেওয়াল ঢাকবার জন্য ত্রিপল কিনতে কত লাগবে। ভেবেছিল ওদের জন্য কিনে দেব, বললে ক 1000 টাকা যেন। তাই চামড়া দিয়ে মাটি না ঢেকে পায়ে জুতো পরেছি। কিন্তু টিনের চালটা প্রত্যেক দিন আরেকটু ক্ষতিগ্রস্ত হচ্ছেই। ছাদের টিন বদলাতে হবে, কিন্তু এখন বদলে লাভ নেই। আবার তো ইট বালি চুন সুরকি সবই পড়বে। আবার যদি ফেটে যায়, আগে বাড়ি ভাঙা বাড়ি গড়া সব চুপে যাক। অত কাণ্ড করে গাড়ি বের করার চেয়ে দৌড়ে চলে যাওয়া সোজা। তাই যাই। বরকার ঘরে ঢুকে দেখি ও বাড়ির প্রত্যেকটি কাজের লোক সেই ঘরে জড়ো হয়েছে। লক্ষণ ঠাকুর থেকে পরেশ মালি পর্যন্ত লাইন বেঁধে দাঁড়িয়ে আছে। বরকাকে দেখে মনে হলো না তার অবস্থা আশঙ্কাজনক। বাড়িতে কেউ নেই, কথার অর্থ তার পুত্রবধূ একদিনের জন্যই বাপের বাড়িতে গেছে, ছেলে বিদেশে। তবে হ্যাঁ, এই নার্স যে কোনো পরিস্থিতিকেই আশঙ্কাজনক করে ফেলার মতো ক্ষমতা রাখেন। ঘরের তুমুল কাণ্ড চলছে। না বদমেজাজি রাগী বলে যার দুর্নাম, সেই বরকা চেঁচামেচি করছেন না, 2 হাতে 2 কান ঢেকে চোখ বুজে বাবু হয়ে খাটের উপর বসে আছেন। চেঁচাচ্ছেন তার সেবিকা। কাজের লোকেরা তটস্থ। সিনিয়রিটির খাতিরে লক্ষণ ঠাকুর ওকে শান্ত করতে চেষ্টা করছে। জুনিয়ররা স্তম্ভিত। বরকার ঠোঁট নড়ছে, বিড়বিড় করে কি বলছেন। ইষ্টমন্ত্র জপ। মুখের কাছে কান নিয়ে যাই, শুনি বলছেন, দূর করে দে, দূর করে দে। অনতি বিলম্বে ঘটল নাটকে জবনিকা পাতন। নার্সকে দূর করা হলো। 7টা প্রায় বেজে গেছে। 8টায় দিনে নার্স এসে যাবেন। ততক্ষণ আমি বসছি,
মার দীর্ঘ রোগভোগের কল্যাণে সেবিকাদের সংস্রবে থেকেছি 10-12 বছরের বেশি। কদাচ এ দৃশ্য কিন্তু দেখিনি। নাইট নার্সেরা প্রায়শই বসে ঘুমান বটে, কিন্তু কান খোলা থাকে, ডাকলেই সঙ্গে সঙ্গে সাড়া দেন। কাউকে কদাচ ডিউটির সময় ঘুমের ডিস্টারবেন্স হয়েছে বলে চেঁচাতে দেখিনি। দিনে দিনে সবই চলছে, নাকি ইনিই বিশিষ্ট? ওরই মধ্যে দেখলুম বরকার গাময় গরমে ঘামাচি বেরিয়েছে, চুলকোচ্ছেন। আমারও গরমে একটা হিট র্যাশ বেরিয়েছে গাময়, এমনকি মাথার মধ্যেও চুলকে চুলকে সারা হচ্ছি। কাকার অন্তত মাথায় বেরোনি, চকচকে টাক থাকার সুবিধে। নার্স চলে যেতে আশঙ্কাজনক পরিস্থিতি সরল হয়ে গেল। সকলের মুখে হাসি। বরকা বললেন, খুকু, চা খেয়েছিস? আমার সঙ্গে চা খেয়ে যা। চা খেয়ে কাগজ পড়তে পড়তে 8টায় নার্স এসে গেলেন। আমিও ফ্রি। আমি ছুটলুম রেশনের দোকানে। হ্যাঁ, কে বলল আমি রেশনের দোকানে যাই না? আমাদের কার্ডগুলো প্রচণ্ড দুরবস্থা, একটাও নাম পড়া যাচ্ছে না। নতুন করে কার্ড লেখাতে হবে। তার জন্য কি কি করণীয় জানতে রেশনের দোকানে যাওয়া দরকার। রেশনের দোকান থেকে এসে যেতে হবে ব্যাংকে, চ্যাটার্জি ইন্টারন্যাশনালে। ফরেন এক্সচেঞ্জ চাই। নিউ ইয়র্ক আর বার্কলিতে 2টো কনফারেন্স আছে, যার জন্য এত তাড়ার মধ্যে আছি। যেতে 3টে দিন বাকি। এখনও সব কাজ ছড়িয়ে আছে। এক একটা দিন চলে যাচ্ছে যেন বুকের উপরে রোলার। খাতার লিস্টই বানাই, এক একটা করে কেটে দিচ্ছি। ডেন্টিস্ট ডান, রেশন কার্ড মঙ্গলবার, ফরেন এক্সচেঞ্জ মঙ্গলবার, টিকিট, পার্সোনাল রিনিউয়াল ডান, টিউটোরিয়ালস ডান, খাতা ডান, প্রশ্ন ডান, ছুটির অ্যাপ্লিকেশন ডান, থিসিস ফেরত পাঠানো, এনওয়াই এবং বার্কলেতে ফ্যাক্স করা, জল পড়া বন্ধ করা, কর্পোরেশন ট্যাক্স হিয়ারিং বৃহস্পতিবার, শিবুকে অথরাইজেশন লেটার, টেলিফোন বিল সংশোধন চিঠি, ইলেকট্রিক বিল ওই চিঠি, লাইন গ্যাস বিল এরিয়ার পেমেন্ট ডান, এলপিজি বুকিং শিবুকে বল, শাড়িতে ফলস লাগানো নীলুকে বল, ওই ম্যাচিং ব্লাউজ, ওই ছোট মেয়ের জন্য কালো জিরে রাঁধুনি ফোড়ন, বড় মেয়ের গয়না ব্যাংকে রাখা, কনফারেন্সে পেপার জেরক্স করা, বাড়ি পাহারার বন্দোবস্ত, সিকিউরিটি সার্ভিস এজেন্সি, ট্যাক্সের ব্যবস্থা, সুটকেস গোছানো, পুজোর লেখা, ম্যাকমিলান, এনবিটি। গীতা শান্তা কোথায় যাবে? ফরেন এক্সচেঞ্জের ওখানে যাবার কিছুতেই সময় হলো না সেদিন। কনফারেন্স পেপারে জেরক্স কড়াকড়ি, ফ্যাক্স কড়াকড়িতেই সকালটা কেটে গেল। কানাই ফেরেনি। দীপুকে রেখে যাওয়া অসম্ভব। সব সময় গেট খোলা থাকবে। পথে পথে ঘুরে বেরিয়ে ভুটানি গাড়ি চাপা পড়ে মরে যাবে। বাড়িতে চোর ডাকাত মহানন্দে আসবে, দরজা খোলা, ভুটানি নেই। কুতুলটা খেতে না পেয়ে মরে থাকবে। সমস্ত দরজা জানলাগুলো কালবৈশাখী ঝড়ে আছড়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে থাকবে এবং সমস্ত আলো, পাখা, টিভি, রেডিও এবং পাম্পটাও 24 ঘন্টা চলে চলে, জ্বলে পুড়ে খাক হয়ে থাকবে। টেলিফোনের বিল সেবারের মতো আবার 10,000 টাকা হয়ে যাবে এবং সম্ভবত জ্বলন্ত সিগারেট থেকে তোষকে, তোষক থেকে বাড়িতে অগ্নিকাণ্ড হয়ে দীপুও নিজে পুড়ে বসে থাকবে। না বাপু, আমার অত সাহস হয় না। তার চেয়ে কাজের লোকেরা বরং, কিন্তু শান্তা গীতার বয়সটা ভালো না। কি যে করি? সিকিউরিটি সার্ভিস তো কুকুরদের খাওয়াবে না, ঘোরাবে না। সমস্যা কি একটা? লিখব কখন? হাতে মোটে 2টো দিন। সুধাকর এসে বলল টিউটোরিয়াল হোম খুলবে। যেহেতু আমার বাড়ি খালিই থাকে, ভাই সেখানেই খুলবে বলে ঠিক করেছে। কেন হবে না? এখানে বিদ্যাচর্চার মন্দির। অনেক যুক্তি দিয়ে বোঝানোর পরে যখন বজ্র গর্জনে বলি হবে না, আমার খুশি, তক্ষুনি সুধাকর বুঝল। খুব বুঝতার ছেলে, কিন্তু 2 ঘন্টা তর্কাতর্কিতে গেল। ইতিপূর্বে শিবুকে অনেক ঘন্টা ধরে বুঝিয়েছি কেন এখানে ডাক্তারখানা করা যাবে না, এবং অমিতকে বুঝিয়েছি কেন বাড়িটা বিয়ে বাড়ি করে ভাড়া দিতে চাই না। যাচ্ছি বলে যেন ওদের আরও ভাড়া, বাড়ির একটা ব্যবস্থা করা চাই তো। আর টেলিফোন, যখন আমার খুব দরকার তখন খারাপ থাকে, যখন সময়াভাব তখন একদম ফিটফাট, সবাই লাইন পাচ্ছে। ফোন, হ্যালো দিদি, আমি নাতন বলছি। সেই যে ইন্টারভিউটা দেবার কথা ছিল, নিঃসঙ্গ নারী।
রাতুল, আমার একদম সময় নেই ভাই, বড্ড ব্যস্ত, ঘরে অনেক লোকজন। তাহলে কবে একটু সময় হবে আপনার? নিঃসঙ্গ নারী। হবে হবে, নিঃসঙ্গতার সময়ের অভাব হয় না ভাই, ভিড় মানেই কি সঙ্গ? এই মুহূর্তে সময় নেই। তবে কবে আসবো? আগস্ট। আগস্ট, তখন আবার নিঃসঙ্গ নারী হব। ফোন। দিদি বলছেন? আমি সুরপা, অনুপমা থেকে বলছি। আপনি এবার পুজোয় কী কী শাড়ি? এই তো সবে নববর্ষ গেল ভাই, এখন পুজোর ঢের দেরি, এখনো কিছু ভাবিনি। তুমি বরং আগস্ট মাসে। ফোন। মিসেস দেবসেন আছেন? নমস্কার নমস্কার, আমি বলছি বৃহৎ বঙ্গমিলন মহোৎসব থেকে। এবার উটিতে হচ্ছে। শঙ্কর, সুভাষ, শক্তি, সুনীল, তসলিমা নাসরিন, শামসুর রহমান, সুচিত্রা, কণিকা, বন্যা, ফিরোজা, রূপা, দেবশ্রী, মুনমুন, তাপস, মানে সকলেই আর কি। হ্যাঁ, মৃণাল সেন, গৌতম ঘোষ আর রবিশঙ্করকেও আনছি। আপনি যদি... বেশ তো, কবে নাগাদ হচ্ছে? উটিতে যাইনি কখনো। এই ধরুন ৭ই জুলাইয়ের মধ্যে দিলেই হবে। কী দিলেই হবে? ওই আর কি, আমাদের সুভিনিয়রের জন্য একটা মিনি উপন্যাস। ভালো করে সুভিনিয়রটা করতে চাই কি না, তাই যাদের আমরা আনছি না তাদের কাছে লেখা নিচ্ছি। ও, আমি বাইরে যাচ্ছি, সময় নেই লেখার। একটা ছোট্ট করে ৫-৬ পাতার উপন্যাস? দুঃখিত, পরের বছর চেষ্টা করব। কেমন? এখন পাড়ায় পাড়ায় গিন্নিরা শাড়ির দোকান আর সিকিউরিটি সার্ভিসের এজেন্সি খুলেছেন। সেখানে রিটায়ার্ড মিলিটারি, রিটায়ার্ড চোর ডাকাত সবই পাওয়া যায়। কেবল টেলিফোন ডিরেক্টরিটা ১৯৮৯-এর বলে তাদের ফোন নম্বর জানা খুব কঠিন। ভাগ্যিস আমার ভাইপোর একটা এজেন্সি আছে, ওদের যোগাযোগ করতে হবে। দারোয়ান চাই। জল পড়া ইঞ্জেকশন দেওয়া হলো যেদিন যাব তার ঠিক ৩ দিন আগে। অসামান্য ব্যাপার সত্যি। ছাদের শরীরে গোটা ২৫ নল ঢুকিয়ে শিরা উপশিরা তৈরি করা হলো। তারপরে তার মধ্যে বিশাল যান্ত্রিক সিরিঞ্জে কেবল এটাই দেখল মুগ্ধ নয়নে। ইনজেক্ট করা হলো যাতে আর জল পড়বে না। হাঁ করে এটিই দেখল, সেদিন আর কোনো কাজ হলো না। মেয়ে তার গয়নাগুলো রেখে গেছে দিদিমার ভল্টে ভরে রাখবার জন্য। আমার কল্যাণে আমার মায়ের ভল্ট ফাঁকা, কিন্তু দিনের পর দিন আকুল হয়ে খুঁজেও মার ভল্টের চাবিটা খুঁজে পেলুম না। কত কি বেরোলো, আমার সাঁতরের লাইফ সেভিং সার্টিফিকেট, নিরোর সময় রোমান কয়েন, 2 মেয়ের প্রথম কাটা চুলের গুচ্ছ, মাকে লেখার বাবার পোস্টকার্ড। ভল্টের চাবি কোথাও নেই। 2 দিন পরেই যাওয়া। মেয়ে ফিরে গেছে দিল্লিতে, তার শাশুড়ির ভল্টে জায়গা নেই। পরের গয়না এখন জিম্মা করে যায় কোথায়? মাথায় আকাশ ভেঙে পড়ল। মিত্রা বলল, এ আর কি কঠিন ব্যাপার, শান্তনুদাকে বলে দাও একটা নতুন বল্ট দিয়ে দিবেন। দাঁড়াও, আমি বলে দিচ্ছি। শান্তনুদা কথাটা ফেললেন না, বললেন চেষ্টা করবেন। যাবার দিন সকালেই ফোন এলো, ভল্ট পাওয়া গেছে, গয়না জমা দিয়ে এসো, টাকা নিয়ে যেও। সময় কোথায়? সময়? সম্পাদক মশাই, এর মধ্যে কি পুজোর লেখা হয়? আর হাতে 2 দিন। সুটকেস গোছাতে বসেছি শেষ মুহূর্তে। যা হয় কিছু জামা কাপড় যা হোক তা হোক করে ভরে নিচ্ছি। কেবল মিটিংকা কাপড় থাকলেই হলো। বাকি সময় তো মেয়ের কাছে, শার্ট প্যান্টুলুন পরেই চলে যাবে। সত্যি, এককালে পুরুষ মানুষ হবার এইটিই বড় সুবিধে ছিল। সাজসজ্জাটা সহজ সরল ছিল, কিন্তু এখন আর নেই। এখন পুরুষরা মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে সাজে। ওদেরও নিশ্চয়ই বড় বড় সুটকেস লাগে। একটাই বাক্স নিব ভেবেছিল, কিন্তু ও মা, তা কখনো সম্ভব? 2টো যখন অ্যালাউড। আমার চেনাশুনো প্রত্যেকেরই কেউ না কেউ আছেন এখন আমেরিকাতে, এবং প্রত্যেকেরই তো কিছু না কিছু একটা পাঠাতে ইচ্ছে করে। একবার করে ফোন আসে, একবার করে বেল বাজে, একটা করে বান্ডিল বাড়ে। বান্ডিলে নাম, ঠিকানা, ফোন নাম্বার সবই পরিচ্ছন্নভাবে লেখা। পৌঁছে কিছু ডাকে দিতে হবে, কিছু কালেক্ট করে নেবে। ফোন খবর দিলেই হবে। কেউ খুব চেনা, কাউকে মোটেই চিনি না। নিচে রিং হলো, আমি বাঞ্ছিত ব্যক্তি। আপনি নবনীতা দি? আমি রূপালী। আমার দিদি সোনালি 1985-এ আপনার ছাত্রী ছিল, এখন ওরা বস্টনের কাছে থাকে। আমার মা ওর বাচ্চার জন্য কিছু পাঠাতে চান, যদি আপনি দয়া করে... হ্যাঁ হ্যাঁ,
বলবার আগে উপরতলায় একটা প্রচণ্ড তুলকালাম কাণ্ড বেঁধে গেল। কুতুল কোকিয়ে মরণ কাঁদন কাঁদতে শুরু করে দিল। গীতা শান্তা কোরাসে চিৎকার করতে লাগলো, ও দিদি, ও দিদি, দিদি, ও দিদি। এক নিঃশ্বাসে উপরে দৌড়ই। গিয়ে দেখি ভুটানি কুতুলের টুটি কামড়ে ধরেছে, অতি কষ্টে ছাড়াই, রক্তগঙ্গা। কুতুল মৃতপ্রায়। ভুটানিকে বেঁধে রেখে এলাবাসের শ্যামল জামাইবাবুকে S.O.S কল দিই। খুবই বড় জীবজন্তু চিকিৎসক তিনি। জামাইবাবু তক্ষুনি দৌড়ে এলেন, কুতুলের চিকিৎসা করলেন, ইঞ্জেকশন দিলেন। তার থরথর কাঁপুনি থামেই না। ভুটানিকেও একটা নার্ভ শান্তির বলে দিলেন। জামাইবাবু বললেন, ভুটানিও খুবই নার্ভাস হয়ে গেছে, সম্ভবত পাশের বাড়ি ভাঙবার একটানা আওয়াজেই ওর নার্ভ নষ্ট হয়ে যাচ্ছে, শব্দের স্ট্রেংথ তো কম না। ভুটানি ফ্রাস্ট্রেটেড বোধ করছে, শব্দ থামতে পারছে না। শান্তা সায় দিল, সত্যি কথা, সারাদিন ভুটানি ও বাড়ির মিস্ত্রিদের দিকে চোখ পাকিয়ে একটানা ভৌ ভৌ করে, কিন্তু ওদের বাড়িতে গিয়ে তো কামড়াতে পারে না। সেই রাগটা ভালো মানুষ কুতুলের ওপর ছেড়ে গিয়েছে। কুতুলটা কুকুর কেবল নামই, আসলে প্রায় পুতুলি, তিব্বতী কুকুর। আমার মায়ের পুষ্যি ছিল সে, জীবনে কাউকে কামড়ায়নি, সন্দেশ রসগোল্লা খেয়ে মানুষ। আর ভুটানিকে ভুটানের রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল আমার মেয়ে। সে হাউন্ড, প্রচণ্ড বিক্রমে বাড়ি পাহারা দেয়, আর যেমন হিংসুটে তেমনই আহ্লাদি। আমার বড় মেয়ের পুষ্যি, মেয়ে দিল্লিতে, মা স্বর্গে। পুষ্যিদের কান্না করতে আছে আমি। জামাইবাবু বলে গেলেন, দুজনকে চোখে চোখে রাখতে হবে, সিরিঞ্জে করে অল্প অল্প গ্লুকোজ ওয়াটার খাওয়াতে হবে কুতুলকে। সে হয়তো কয়েকদিন খেতে চাইবে না। আর ভুটানিকে রোজ একটা করে নার্ভ শান্তির বড়ি। আমি চলে গেলে কে করবে এসব? কে খাওয়াবে কুকুরকে সিরিঞ্জে করে গ্লুকোজ? মাথায় নতুন ভাবনা চাপল। গীতা শান্তা পারবে তো? জামাইবাবু চলে যাবার পর বাক্স গোছাতে যাচ্ছি, শুনি নিচে কে যেন কথা বলছে কুণ্ঠিত গলায়। নবনীতা দি, আমি কি চলে যাব? প্যাকেটটা। ওহো, সোনালির বোন রূপালী, সে এখনও বসে আছে। ছি ছি, প্যাকেট নিয়ে ওপরে আসছি। ধমাস করে টিনের চালে ইট খসে পড়ল, বাড়ি কেঁপে উঠল। মিত্রা ছুটে এলো, পুলিশ দিদি, পুলিশ, দিস ইজ ক্রিমিনাল। গাড়িটাও ভেঙে যাবে এবারে চাল ফুটো হয়ে, তুমি না ডাকলে আমিই ডাকছি। তৎক্ষণাৎ মিত্রা গিয়ে ফোন করতে শুরু করে দেয়। আমি যত বারণ করি কেবল মাথা নাড়ে, অর্থাৎ কোনো কথাই শুনব না, যা করবার তাই করব। মিত্রার দোষও না, গুণও তাই, ওর যা করার ও তাই করবে। দুনিয়ার কেউ ওকে ঠেকাতে পারবে না। কখনো তাতে ভালো হয়, কখনো মন্দ। এটা কি করলি মিত্রা? প্রমোটার ছেলেটি খুব ভদ্র। খুব ভদ্র? ভদ্র তো ট্রিপল টাঙাচ্ছে না কেন? ঝাড় দেওয়া হচ্ছে না কেন? ভোর 5টায় মজুর লাগাচ্ছিল কেন? বিন্দু মাত্র কনসিডারেশন নেই কেন? এই ভাঙাচোরা কাজটাও করছে না, অন্য লোকে কনস্ট্রাক্ট নিয়েছে। আমি চাই না প্রমোটার ছেলেটিকে পুলিশ বিরক্ত করে, বড় ভালো ছেলে। করবে না, ওই অন্য লোকদের করবে, কন্ট্রাক্ট যারা নিয়েছে। এত ভালো ছেলেমেয়ের কি করলো প্রমোটার যে ওর হয়ে ওকালতি করছো? এক হাড়ি রসগোল্লা পাঠিয়েছিল নববর্ষে। এই জন্যই পাঠিয়েছিল, মুখ বন্ধ করতে? আর তুমিও গলে গেলে। সত্যি দিদি, তুমি না। মিত্রা একটা অধৈর্য ভঙ্গি করে ঘর থেকে চলে গেল রান্নাঘরের দিকে। একটু বাদে গীতা কাঁদো কাঁদো মুখে ছুটে আসে। দিদি, দেখবেন আসুন, দুটো সন্ডা গুন্ডা মতন লোক এসে ভীষণ ধমকি দিচ্ছে প্রতাপদাকে আর মিস্ত্রিদিকে। সে কি রে? আমি আর মিত্রা বারান্দায় ছুটি। মোটর বাইকে দুটি আত্মবিশ্বাসী যুবক নির্মীয়মান বাড়িটির সামনে। প্রতাপের মনিব প্রমোটার বাবু হাত জোর করে তাদের বলছেন, আর এরকম হবে না, দিদিকে বলুন গে, আমি নিজে কথা দিচ্ছি। মিত্রা বারান্দা থেকে চেঁচায়, আপনারা বুঝি থানা থেকে? হ্যাঁ, কেন? ও বাড়ি নয়, ও বাড়ি নয়, উনি ভুল প্রমোটার, ওকে বকবেন না। এপাশে এপাশে। এ বাড়িটা ভাঙা হচ্ছে, ইট পাটকেলে বৃষ্টি হচ্ছে। ওটা তো রাস্তার ওদিকের ফুটপাতে, ওখানে নয়, এপাশে আসুন। ঘোত করে মোটর বাইকে মুখ ঘুরে যায়, উল্টো রাগে আসে।
এবার ঠিক জায়গায় থামে। যুবক দুজন নেমে কোমরে দুটো হাত রেখে শুধু ওপরের দিকে চোখ তুলে তাকালো। শুধুই দাঁড়ানো, শুধুই চাহনি। কোনো বাক্য ব্যয় দরকার ছিল বলে মনে হলো না। যে তরুণটি আমার কথায় হাসত সে দৌড়ে ওদের কাছে নেমে গেল। পুলিশরা তাকে কি বলল জানি না, সে তো খুব ঘাড় নাড়ছিল। পুলিশরা মিত্রাকে বলে গেল, কিছু ভাবনানি দিদি, দরকার হলেই খবর দিবেন। মিস্ত্রি খাটানো যুবকটি মিত্রাকে বলল, দিদি দরজা খুলে দিন, ছাদ উঠুন ঝাড় দেওয়াবো। এবেলা অন্য কাজ বন্ধ। ওবেলা ও বাড়ির গায়ে 3 তলা ঢাকা দীর্ঘ ত্রিপলে পর্দা চলল, ছাদ থেকে বাগান পর্যন্ত। শব্দ বন্ধ হলো না বটে, কিন্তু ধুলোটা কমে গেল এবং ইট পাটকেল পড়াও থেমে গেল। গাড়িকেও আর বোরখা পরাতে হবে না। মিত্রা বলল, দেখলে আমাদের পুলিশ কত কাজ করে, শুধু বলতে হবে। হাতে মোটে একটা দিন, এখনো প্রচুর কাজ বাকি। কলেজের কাজ মিটেছে, এবার বাড়ির কাজ। বাক্স গুছানো, কি কি যাবে, সুটকেসে কি কি যাবে তার একটা তালিকা বানাই, আর একটা একটা করে ঢুকাই। কোনো কিছু ইস্ত্রি নেই, শাড়ি কোনোটায় ফলস লাগানো নেই, কোনো ব্লাউজের হুক নেই, এখন সেলাই করার সময় নেই। রুমাল কোথায়, শাল কোনটা, সোয়েটার, ওহো সেসব তো তুলে ফেলা হয়েছে শীত ফুরোতেই। 4 তলায় ওঠো, পুটলি খোলো। জুতো চাই 1 জোড়া, কেবল চটিতে চলবে না, টিপের মাথার গোছা, ছাতা, চুলের কাটা, ফিতে, ক্লিপ, লিপস্টিক, ক্রিম, হাউস কোট, নাইটি। আর কি চাই? কনফারেন্সে কাগজপত্র জেরক্স করে আনতে হবে এবং ওষুধপত্র কিনতে হবে। আমার তো গাদা গাদা রোগের জন্য গুচ্ছ গুচ্ছ ওষুধ। যতই বিদেশ যাত্রায় ইন্স্যুরেন্সের টাকা দেই না কেন, এইসব হাঁপানি, বাত, প্রেশার এ তোরা কভার করবে না। ওষুধ কিনতে হলে প্রাণ বেরোবে। এ প্রি এক্সিস্টিং কন্ডিশন, মাথায় বাজ পড়লে সেটা কভার করবে, কিংবা প্লেনে চাপা পড়লে। মিত্রটাকে ফাঁকে ফাঁকে দেখে আসছি। সে বেটিও আমার কাল থেকে বিছানায় পড়েছে। বার্লি, গ্লুকোজ ওয়াটার, মাথা তুলতে পারছে না। এত মাথার যন্ত্রণা, বমি, পেট ব্যথা, অত হুম্বিতম্বির পরে এই করুণ চেহারা দেখে খুব মায়া হচ্ছে। মিত্রা খুব জাদ্রেল মেয়ে, যা করবে মনে করে সেটাই করে ফেলে। আমার মতন সারাক্ষণ দোটানায় ভোগে না। লোক দেখানি ভদ্রতারও ধার ধারে না, রীতিমতন কটকটি। বাড়ি ভাঙার সমস্যা মুহূর্তে মিটিয়ে ফেলল, আরও অনেক সমস্যাই ও মিটিয়ে ফেলতে পারে। নিত্য নতুন সমস্যা সৃষ্টি করতেও ও জুড়ি মেলা ভার। এদেশে এসে অবধি মিত্রার শরীর ভালো নেই, কেবলই জ্বর হচ্ছে, কেবলই বমি। একবার সারছে তো আবার পড়ছে। পুলিশ করবার পরেই সে কোকো করে শুয়ে পড়ল। খুব জ্বর, বমি, পেটের যন্ত্রণা। ওর এবার আলসার হয়েছে। সঙ্গে সঙ্গে ও ডাক্তারবাবুকে ফোন করলাম। তিনি এসেই ওষুধ, ইঞ্জেকশন, মাথা ধোয়া, বমি বন্ধ হবে। শান্তার গীতা পালা করে ওর কাছে থাকছে। এই তো মাত্র 3-4 দিন আগেই ফুড পয়জনিং হয়েছিল, আবার উল্টে পড়ল বিছানায়। আমার মন খুব খারাপ। বাড়িতে দেখছি ওকে রেখে যেতে হবে। কাছে কে থাকবে এত অসুস্থ? ওর বন্ধু নন্দাকে ফোন করে দেখি। গীতা শান্তার দায়িত্বে তো রাখা যাবে না। গেটে দারোয়ান থাকাটা রোগী দেখার জন্য যথেষ্ট নয়, অথচ এই অবস্থায় ওকে পাঠাই বা কোথায়? মিত্রার জন্য মাথায় নানা দুশ্চিন্তা চাপল, কিন্তু যতই দুর্ভাবনা হোক তার মধ্যে যাত্রার প্রস্তুতি চাই। মাথায় হাত দিয়ে বসে থাকলে হবে না। সব কুড়িয়ে বাড়িয়ে এক মনে টাকা গুনছি। নীলু এসে দাঁড়ালো। ট্যাকে খোকা, মুখে হাসি। দিদি কাল যাচ্ছেন? নীলুকে দেখে যেন হাতে চাঁদ ছুঁচ্ছি। বিশাল সমস্যার সমাধান হতে পারে এক্ষুনি যদি নীলু রাজি হয়। নীলু, তোরা কমাস এই বাড়িতে থাকবি? আমি যতদিন না ফিরি। এদের হাতে বাড়ি রেখে যাওয়া যাবে না। তুই, অমিত আর বাবু শোনা থাকবি। বাইরের কাউকে ঢোকাসনি যেন। মিত্রা দিদিকে একটু দেখবি, আর কুতুল ভুটানির ওপর নজর রাখবি। কুতুলকে গ্লুকোজ ওয়াটার খাওয়াতে হবে। পারবি তো রে? গতবারে যেমন ছিলি তেমনই থাকবি। হ্যাঁ, নীলুর সঙ্গে সঙ্গে রাজি। এ কর্ম সে আগেও বহুবার করেছে। এ বাড়িতে এমনিতে ওর একটা ঘর আছে। যাক,
বাড়িতে মানুষ থাকবে। বাহ, চমৎকার বন্দোবস্ত হয়ে গেল। নীলু বলল, দিদি আপনিও তো মাথা চুলকোচ্ছেন কেন? হিট র্যাশ হয়েছে, মানে গরমে ফুসকুড়ির মতন বেরিয়েছিল। গায়েরগুলো সেরে গেছে, মাথার মধ্যে ঘাম বসে তো সারছে না। দিদি, নীলু ভ্রু কুচকে তাকালো। আপনার মাথায় উকুন হয়নি তো? মনে হচ্ছে উকুনের মতো। পাগল, উকুন কি করে হবে? মেয়েরা যখন স্কুলে যেত সেই তখন হয়েছিল। গীতা, শান্তা দুজনের মাথায় উকুন আছে দিদি। ওরা বারান্দায় বসে রোজ দুপুরে উকুন বাছে। সে কি রে? অ্যাঁ, এই বয়সে আমার কিনা? দেখ তো মাথাটা। ছি ছি। ও আর দেখতে হবে না, লাইসেল কিনে আনছি, পয়সা দিন। আজই লাগিয়ে ফেলুন, কালই তো যাওয়া। ঘরে সদ্য জামাই এসেছে, টাটকা টাটকা শাশুড়ি হয়েছি। অহংকারে মাটিতে পা পড়ছে না পদোন্নতিতে। সেই সময় কিনা এই। কোনো গুরুজন আমাকে পাকা চুলে উকুন পড়বার আশীর্বাদ দিয়েছিলেন কিনা কে জানে। এই যে কি মনোবেদনা, কি আত্মধিক্কার, সেটা যে শাশুড়ির মাথায় উকুন হয়েছে তিনি ছাড়া কেউ টের পাবেন না। গীতা আর শান্তা কুচি কুচি করে কুটে ঝাল চাটনি বানিয়ে ফেলতে ইচ্ছে করছে। নিশ্চয়ই আমার চেউনিতে চুল আছড়িয়েছে ওরা। নীলু হাসল। না দিদি, উকুন ওড়ে বললেই হলো। তাহলে ট্রামে বাসে উকুন উঠত। নীলু ছুটল লাইসেল আনতে। এক্ষুনি লাগাবো কি করে? অনবরত লোকজন আসছে, গামছা বেঁধে থাকতে হবে তো। কিন্তু অপেক্ষা করার সময় কই। নীলু যত্ন করে ওষুধ লাগিয়ে গামছা বেঁধে দেয়। ততক্ষণ চিঠিপত্তরগুলো দেখি, কী কী জবাব দিয়ে দিতে হবে। বিল জমে আছে এক গাদা, চেক লিখে রেখে যেতে হবে। বেল বাজল। দিদি, কে একটা লোক এসেছে, এত বড় এক ঝুড়ি গোলাপ ফুল এনেছে, তোমাকে ডাকছে। কে লোক? নাম কি? বলছে নাম বললে চিনবে না, ডাকছে নিচে। আমার মাথায় গামছা বাঁধা, ডাকছে নিচে বললেই নিচে যাওয়া যায় না। কিছু সই করতে ডাকছে নাকি? তাহলে কাগজটা নিয়ে আয়। সইটই করতে বলেনি কো, কাগজ টাগজ নেই, এমনি একটা ভদ্রলোক। আমার রাগ হয়ে যেতে থাকে। বললি না আমি এখন খুব ব্যস্ত রয়েছি? বললুম তো, দিদি কাল বাইরে যাবে, এখন খুব ব্যস্ত। ভদ্রলোক বললে একবার শুধু দেখা করে চলে যাবে। তবু যা, জেনে আয় কি দরকার। শান্তা ঘুরে এলো, বলছে কোনো দরকার নেই। এ তো ভারী মজা। দরকার নেই তো এসেছে কেন? একটু কৌতূহল হয় আর একটু রাগও। গামছার উপরে তোয়ালে জড়িয়ে বিশাল এক বিবেকানন্দী পাগড়ি বাঁধি, যেন এক্ষুনি স্নান সেরে বেরোচ্ছি। পরনে তো গায়ের চামড়া মতন আজন্মের হাউসকোট চড়ানোই আছে, কেবল একটা ব্যাপার। হ্যাঁ রে নীলু, আমার কপালে টিপের চারদিকে উকুন টুকুন ঘুরে বেড়াচ্ছে না তো ওষুধের তারায়? কই, দেখা যাচ্ছে না তো কিছু। নীলু কাছে এসে চোখ পাকিয়ে নিরীক্ষণ করে দেখল, কিন্তু বলা যায় না, হয়তো ভদ্রলোকের সঙ্গে কথা বলার সময়ও বেরিয়ে আসতে পারে। নীলু সান্ত্বনা, খুব কড়া ওষুধ তো? গীতা প্রশ্ন করে, খুব কড়া তো এতক্ষণ কেন বেরোলো না? শান্তা তার জবাব দেয়, সব মরেই গেছে তো বেরোবে কি? যান, এস্টে ফেলুন। কি জানি, আজকাল তো সব কিছুতেই ভেজাল। গীতার আর সংশয় যায় না। আমি অন্য মনে আবার কাগজপত্র ঘাঁটতে থাকি। কই দিদি, নিচে যাবেন না? সেই যে গোলাপ ফুল। নীলু মনে করিয়ে দিল। ছোটবেলার একটা খেলা মনে পড়ে গেল। আয় তোরে আমার গোলাপ ফুল। কদিন ধরে সমানে অনেক রকমের উপহার আসছে, আমি যার বাহক মাত্র। নানান পুটলি, প্যাকেট, বান্ডিল প্লাস্টিকের ব্যাগে করে স্নেহ মমতা আসছে, সাগর পাড়ে পাড়ি জমাবে বলে। আমাকে একটা আস্ত সুটকেসে নিতে হচ্ছে এসব বস্তুর জন্য। কিন্তু গোলাপ ফুল আসেনি। ওটা অবশ্য নিয়ে যাওয়া যাবে না, যুক্তরাষ্ট্রে ফুল ফল শস্যকন্যা ঢোকানো নিষিদ্ধ। কেন এনেছে ফুল? আজ তো কোনো বিশেষ দিন নয়। যাই, দরকার নেই, অথচ এসেছে কেন সেটা ইনভেস্টিগেট করে আসি। কেমন লোক দেখা দরকার। এক সুদর্শন মাঝবয়সী যুবক, এক সাজে হলুদ গোলাপ হাতে করে খুবই অস্বস্তি ভোগ করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, চোখ মুখে সংকোচ। কি ব্যাপার? ভদ্রলোকের উপস্থিতিতে কেমন একটা মোহময় রহস্য, ওই ফুলের সাজের জন্য। নমস্কার, জানি খুব ব্যস্ত আছেন, কাল যাচ্ছেন।
বেশি সময় নিব না। আমি টুটুল মজুমদার। আপনার প্রবন্ধ পড়ে চিঠি লিখেছিলাম। টুটুল মজুমদার? হ্যাঁ, চিঠি পেয়েছিলাম। মেয়ে নয়, পুরুষ। আজকে আসবো বলে আগেই খবর দিয়েছিলাম। হ্যাঁ, একজন মিস্টার মজুমদার আসবেন বলে জানিয়েছিলেন বটে গীতাকে। উদ্দেশ্য জানাননি। বসুন বসুন। বলতে বলতে নিজেই বসে পড়ি। মাথায় মস্ত পাগড়ি, গায়ে ছেঁড়া হাউসকোট। মেয়েরা বলে, মা, তুমি সব সময় ওই কাফতান আর হাউসকোট পরেই বাঁচো, যখন তখন ওইগুলোই ভালো দেখে দামি দেখে পড়বে। লোকজন তোমাকে ওই পোশাকে দেখি সবচেয়ে বেশি। কেন যে ওদের সৎ উপদেশগুলো কানে তুলি না? টুটুল মজুমদারের আপাদমস্তক মার্জিত। ভদ্রলোকের যেমন চেহারা হওয়া উচিত। একটু পশ্চিমী শিক্ষার ছাপটা যেন হাবভাবে বেশি। কিন্তু চিঠি তো লেখেন পরিচ্ছন্ন বাংলায়। আমাকে এই মুহূর্তে বড়ই অসংস্কৃত দেখাচ্ছে। অথচ ভদ্রলোকের দৃষ্টিতে সমীহ। কে জানে টিপ ঠিক আছে কিনা। একটু লিপস্টিক অন্তত বুলে নেওয়া উচিত ছিল নিচে আসার আগে। ভদ্রলোকদের সঙ্গে সহজ ভব্যতাটুকু করতে ভুলে গেছি। শেষ পর্যন্ত বলি, নমস্কার। উনি নমস্কার করে ফুলের গুচ্ছটি এগিয়ে দেন। থ্যাংক ইউ। কি সুন্দর হলুদ গোলাপ! আমার ছোটবেলাতে বেশি দেখা যেত না। আঙ্কেল টমস কেবিন বইতে লতানে হলুদ গোলাপের ছবি ছিল। দেখে অবাক হয়ে যেত। আপনার পছন্দ? বাহ, পছন্দ হবে না? আপনার জন্য কি করতে পারি বলুন। লিখুন, আরও লিখুন। লেখা পড়ে আপনাকে খুব দেখতে ইচ্ছে হয়েছিল। মার্চ মাসে এশিয়াটিক সোসাইটির সভায় আপনার বক্তৃতা ছিল। সেদিন আপনি অসুস্থ ছিলেন। পরশুর সাহিত্য সভার বিজ্ঞাপনে আপনার নাম ছিল। সেখানেও আপনি যাননি। এর আগেও কয়েকবার দেখতে চেষ্টা করে বিফল হয়েছি। তাই মনে জোর করেই চলে এলাম। কিছু মনে করেননি তো? মনের মধ্যে একটা বিদ্যুৎ খেলে গেল যেন। দেখতে ইচ্ছে হয়েছিল, দেখতে চেষ্টা করে বিফল হয়েছেন, আর আমি এই অপরূপ রূপে ওকে দেখা দিলাম। আচ্ছা, ওই দেখতে ইচ্ছে কথাটা কি বিশ্বাসযোগ্য? ইনি কৌতূহলী পাঠক, ভক্ত বলা যেতে পারে। অ্যাডমায়ার বললে ইংরেজি করে বেশি ভদ্রস্থ শোনায়। হয় অ্যাডমায়ার, নইলে এলআইসির এজেন্ট, নতুবা প্রমোটার। এবার পহেলা বৈশাখে পাড়ার 2 প্রমোটারের কাছেই 2 হাঁড়ি মিষ্টি পেয়েছি। পৈতৃক ভিটে বাড়িটা তবুও বেচব কিনা মনস্থির করতে পারছি না। ইনি মিষ্টি আনেননি, কিন্তু হলুদ গোলাপ এনেছেন। একে ঠিক চেনা যাচ্ছে না। আমি দেখেছি এলআইসি এজেন্টদেরও অসীম ধৈর্য, অসীম নিষ্ঠা আর অসীমতর মায়াজাল রচনার শক্তি থাকে। ইনি কিছুই চান না, শুধুই দেখতে এসেছেন। এটা ঠিক বিশ্বাস হচ্ছে না। এবং এক্ষেত্রে বেনির সঙ্গে মাথার মতো কবির সঙ্গে উকুনও দেখে ফেললেন কি না কে জানে। স্বভাবটা তো সরল নেই। প্রথমেই মনে হয় লোকটার কোনো দরকার আছে। বিনা দরকারে আমার কাছে আজকাল আর কেউ আসে না। হয় লেখা দাও, নয় রেকমেন্ডেশন দাও, নয় অ্যাডমিশন করিয়ে দাও, নইলে চাঁদা দাও, নয় সময় দাও। নিদেন পক্ষে পিটিশনে সই দাও, অভিমত দাও, পরামর্শ দাও, সাক্ষাৎকার দাও, শুভেচ্ছা বাণী দাও। কেউ বলে না হৃদয় দাও, এবং কেউ বলে না এই নাও। এই টুটুল মজুমদারটি কিচ্ছু চাইছে না, বরং গোলাপ ফুল দিচ্ছে। হয় গভীর জলে মৎস্য, অতীব ঘোরেল প্রাণী, নইলে এই পৃথিবীতে এই সময়ে অতি বেমানান কেউ একজন। দাঁড়াও, দিচ্ছি তোমাকে ঠিক করে। রোমান্টিক হচ্ছ? আচ্ছা টুটুলবাবু, আপনার তো আমাকে দেখা হয়ে গেছে, ফুলও দেওয়া হয়ে গেল। আর কিছু দরকার আছে কি? আমি কাল বিদেশে যাচ্ছি। আপাতত প্রচণ্ড ব্যস্ত, অনেকগুলো কাজ। বাক্স গুছোচ্ছেন? আমি সে বিরক্ত করলাম? খুব ব্যস্ত হয়ে দাঁড়িয়ে পড়লেন ভদ্রলোক। না না, বিরক্তির কি আছে। বাক্স এখনো গোছানো হয়নি। বিলগুলো পে করছিলাম, আর কিছু চিঠিপত্রের জবাব দিয়েছিলাম, আর আমার মাথায় উকুন হয়েছে কিনা জানার চেষ্টা করছিলাম। আগে ভদ্রলোকের চোখ হঠাৎ উদ্ভ্রান্ত দেখালো কি। এই যে পাগড়ি পরছে দেখছেন না, এর কারণটা হচ্ছে মাথায় উকুন আমার ওষুধ লাগিয়েছি। কাজের মেয়ে দুটির মাথায় খুব উকুন হয়েছে শুনলাম, যদিও আমার হয়ে থাকে। টুটুল প্রকাশ্যভাবেই চুপসে গেলেন। মুখ দেখে মনে হচ্ছে মনে খুবই ধাক্কা পেয়েছেন। তারপর সামলে নিলেন। ফর্সা করে হেসে বললেন, তা সাবধানে মার নেই, হয়নি নিশ্চয়ই, কিন্তু হয়ে থাকলে তাকে নিধন করাই ভালো। আপনার লেখা পড়ে মুগ্ধ ছিলাম।
এত সহজে শক্ত কথা বলে ফেলতে পারেন দেখে, সেই যে আপনাকে কয়েকটা চিঠি লিখেছিলাম দেশে পরপর কয়েকটা লেখা পড়ে, এখন সামনাসামনি আরও মুগ্ধ হলাম। কোনো নারী যে এভাবে ইয়ের কথা বলতে পারেন, সত্যি খুব আশ্চর্য। উকুন শব্দটা উচ্চারণ করতে ওর একটু অসুবিধা হচ্ছে মনে হলো, কিন্তু যা বাবা, ভেবেছিল রোমান্টিক প্রকৃতির ভদ্রলোককে ঘাবড়ে দেওয়া যাবে, উনি উকুনের নামেই ঘেন্নায় পালিয়ে যাবেন। তা নয়, এই যে দেখি উল্টো হলো। আমি এবার লজ্জা পেয়ে যাই। মুখের ওপর এত প্রশংসা হজম করা যায়? আমি কি নেহরু পরিবার? একটু ত করে বলে ফেলি, টুটুলবাবু, আমি ফিরে আসি, তারপর আপনার সঙ্গে গল্প করবো একদিন। আজকে সত্যিই সময় নেই। কিছু মনে করবেন না, ফুলগুলো খুব চমৎকার, প্রভূত ধন্যবাদ। বলতে বলতেই উঠে পড়ি। মাথায় ভীষণ উকুন কামড়াচ্ছে, মরণ কামড়। এবারে কপালে চলে আসবে। তাড়াতাড়ি টুটুলবাবুকে নমস্কার করি। হাতে ফুলের গুচ্ছ। তিনিও প্রতি নমস্কার করেন, দৌড়ে পালিয়ে আসি উপরে। এও প্রমোটারি? বাপের ভিটেটা কিনতে চায় না। আমি মানুষটা যে জমির উপর দাঁড়িয়ে আছি সেইটিই কেনার দিকে নজর। টুটুল মজুমদারের ফুলের গুচ্ছে একটা কার্ড আটা আছে, নাম, ঠিকানা, ফোন নম্বর, পাসপোর্ট টিকিটের সঙ্গে সেটাও ব্যাগে ভরে নিই, জরুরি নির্দেশপত্রের মধ্যে থাকুক। আবার বেল বাজল। জনস্রোত শুরু হয়েছে আজ। আরও টুটুল মজুমদার নিশ্চয়ই নয়। নীলু দৌড়তে দৌড়তে আসে, মুখে আগন্ত হাসি। দিদি, কানাইদা, কানাইদা এসে গেছে, ঠিক আপনি যাবার মুখে এসে গেছে। আসুক। কানাই ভেবেছে কি, একটাও খবর না দিয়ে 2 মাস বেশি বাড়িতে বসে রইল? থাকবে আবার বাড়িতে গিয়ে, কালই বাড়ি চলে যাক। ওকে দিদি, আমরাও থাকি, কানাইদাও থাক। মিছে রাগ করবেন না, এসে তো পড়েছি সময় মতন। সময় মতন? শেষ মুহূর্তে এটা সময় মতন? কানাই এসে প্রণাম করে। আমি মাথা ছুঁই, কিন্তু একটা কথা বলি না। কানাই বিনা ভনিতায় বলে, আপনি তো 27-এ যাচ্ছেন দিদি। তাতে তোমার কি? দিদি তো আজকেই যাচ্ছেন, নীলু জানায়। জয়, সে কি, 27-এ শুনেছিলাম না? সেদিন আমার পেপার পড়া কনফারেন্সে। ওহো। কানাই একটু দুঃখিত মুখ করার চেষ্টা করে, তারপরে বলে, দিদি, এরা সব কারা? গীতা আর শান্তা। তোমার আর বিন্দুর বদলে এরাই এ বাড়িতে থাকবে। থাকবে না তো কি? তুমি 6 মাস দেশে, বিন্দু 6 মাস দেশে থাকবে, বাড়ি ঘর তোর দেখবে কে? ভুটানে কুতুলকে দেখবে কে? এই সময় বৃষ্টিটা খুব জোরে শুরু হলো। কাল থেকে বৃষ্টি হচ্ছে। এখন রীতিমতো শীত করছে। গোলাপ গুচ্ছগুলো দেখলে যা একটু উষ্ণতার বোধ হচ্ছে। টুটুল মজুমদার, কীরকম আশ্চর্য লোকও থাকে জগতে। প্রবন্ধ পড়ে এত মুগ্ধ কেউ হয়? লোকটির বিষয়ে কিছুই জানা হয়নি। তিনি ভবঘুরে না চাকুরে, ব্যবসাদার না মাস্টার, শিল্পী না পাগল, না ঠকজুচ্চোর, কিছুই খবর রাখেনি। ঠিক বয়স কত, পড়াশুনো কি, বউ বাচ্চা আছে কি না, হিন্দু না মুসলমান, ঘটি না বাঙ্গাল, ভালো লোক না মন্দ লোক, সরল না প্যাঁচালো, বন্ধু না শত্রু। নীলু হঠাৎ ছাদ থেকে খুব বিচলিত হয়ে নেমে এলো। বৃষ্টির ছাদ থেকে কাঁচা কাপড় চোপড়ে বাঁচাতে ছাদে গিয়েছিল। দেখে পুরনো খবরের কাগজের বান্ডিল, যা কানাই যত্ন করে বেঁধে রেখেছে বিক্রির জন্য। বৃষ্টিতে সব ভিজে যাচ্ছে। সেই কাগজ সরানো, তার নিচ থেকে বেরিয়ে পড়েছে প্লাস্টিকের থলেটা। থলেতে 2টি জরিপা সিল্কের শাড়ি। আমার মেয়ে তার বিয়েতে পেয়েছে, নতুন। এক গাদা কাপড় চোপড় নিয়ে কিসের গোছগাছ করছিল বটে মেয়ে। 1 ট্রাঙ্ক শ্বশুরবাড়িতে যাবে, 1 সুটকেস দিল্লিতে যাবে, এ বাড়িতে থাকবে 1 ট্রাঙ্ক। তখনই গীতা আর শান্তা 2 সখী বড়দির ডান হাত বা হাত হয়ে সাহায্য করেছিল। সেই সময় ঘটেছে। দুজনের জন্য মাত্র 2টোই নিয়েছে, বেশি না। চাইলে কি দিতুম এত দামি কাপড় 2টো? দিতুম না, এটা ঠিকই। তবু ওদের হাতে বাড়ি রেখে আর যাওয়া যাবে না, ওদের রাখা যাবে না, সে পথ বন্ধ। কানাই, বলুন দিদি, গীতা আর শান্তার জন্য 2টি কাজ দেখো। না দিদি, ওদের কোথাও দিয়ে কাজ নেই, চুরি চামারি দায়ে পড়বেন। কানাই সুচিন্তিত অভিমত দেয়। নীলেও সায় দেয়। বড়দি তোমার কি সুন্দর সালা কামিজ কিনে দিল, তবু তার কাপড় চুরি করলে? কি রে তোরা? কে বলল চুরি করেছি? শান্তা ফোঁস করে ওঠে। চুরি করিনি দিদি। গীতার শান্ত গলা,
তাহলে ওখানে গেল কি করে? তা আমরা কি করে জানবো? শান্তা: আমরা জানি না দিদি। গীতা: বাড়িতে তখন আর কে ছিল বলতোরা ছাড়া? কেউ ছিল না দিদি। কেন? আপনি ছিলেন, মিত্রা দিদি ছিল, বড়দি ছিল, জামাইবাবু ছিল, নীলু দিদি ছিল। শান্তা বলল: বাবা, আমরাই আমাদের শাড়ি লুকিয়ে রেখেছি ছাদে নিয়ে গিয়ে। কে রেখেছে কি করে জানবো? কেউ কি দেখেছে? চোরের মায়ের বড় গলা। নীলুর মন্তব্যে এবার শান্তা নীলুকে মুখ ভেঙচে দেয়। কানাই তাহলে যাচ্ছে না ফিরে। শেষ মুহূর্তে হলেও ধরা পড়ে ভালো হলো। এবার মাইনের হিসেব কষতে হবে, দুজনকে ছেড়ে দিতে হবে। কানাইয়ের উপর রাগ করার সুযোগটা আর হলো না। এই যা ক্ষতি। প্রবল বৃষ্টি হচ্ছে, স্নান করতে হবে। কাল থেকে চুলে ওষুধ দেওয়া আছে, শ্যাম্পু করা দরকার। গরম জল চড়িয়ে দাও তো, স্নান করব। এই বৃষ্টিতে গরম জল লাগবে। কটা কাজ আরও বাকি, লিস্টটা দেখে দেখে কাজগুলো চেক করতে থাকি। দিদি, ভাত খাবেন না? বেলা হয়ে গেছে। আজ থাক, মিত্র দিদির বার্লি হয়েছে। আজ থাক মানে? কানাই বকুনি দেয়। ভাত আবার থাকবে কি? খেয়ে নিন, পরে স্নান করবেন। মিত্রাদি বার্লি খায়নি, বমি পাচ্ছে বলছে। ডাক্তার তো ইঞ্জেকশন দিয়ে গেল, তবুও? ইঞ্জেকশন? খুব বেশি অসুখ বুঝি মিত্রাদির? নীলু মুচকি হেসে বলে, ও ইঞ্জেকশনে কিচ্ছু হবে না। হাসপাতালে পাঠিয়ে দিয়ে যান, এই বাড়িতে রেখে গেলে বমি সারবে না। কেন? কেন সারবে না? তুমি তো থাকবে। কানাইও এসে গেছে। ওর বন্ধু নন্দাকে খবর দিয়েছি, সে খবর নেবে যতদিন না মিত্রা সারছে। সারবে না, আমার তো তেলে ভাজা খাবে। তেলে ভাজা? রোজ খায়। শুয়ে আছে তো, জ্বর তো, শুয়ে শুয়ে খায়। শান্তা গীতাকে দিয়ে আনিয়ে নেয়, আমাদের সকলকে খাওয়ায়। হ্যাঁ, তা মনটা ভালো আছে, একা খায় না, দিয়ে থুয়ে খায়। দিয়ে থুয়ে খায়? কই, আমাকে তো দেয় না। আপনাকে দেবে কেন? আপনাকেই তো লুকিয়ে খায়, বলতে মানা। তবে বললি যে? অত দূরে চলে যাচ্ছেন, রোগীর দায় কে সামলাবে? এখন তো শান্তা গীতাও থাকবে না, কোনো নিয়ম মানে না মিত্রাদি, খালি খালি সিগারেট খাচ্ছে। বার্লি না খেয়ে সিগারেট খাচ্ছে? বললেই হলো। এইমাত্র দেখে এলাম মাথা তুলতে পারছে না, 103 ডিগ্রি জ্বর। জ্বরের সঙ্গে সিগারেটের কী যোগ? জ্বরের মধ্যেই আমাকে বলেছিল মাই ক্লাব থেকে চিংড়ির কাটলেট এনে দে, বড্ড মুখটা তেতো হয়ে আছে। আমি দেইনি, কে জানে বাবা কি হয়ে যাবে। বাহ, খুব চিন্তাশীলা তুমি। যতদিন না আধমরা হলো ততদিন তো এই জ্ঞানটা হয়নি। আপনি ওকে সেবাশ্রমে ভর্তি করে দিন, বাড়িতে আমি রাখতে পারবো না, উনি খুব টেটিয়া রোগী। মন স্থির করতে সময় লাগলো না। মরিয়া হয়ে গিয়ে যত্রতত্র ফোন করতে থাকি। ঘণ্টা দুয়েক ধরে কলকাতার প্রায় সব কজন চেনাশুনো বন্ধুবান্ধবদের ধরাধরি করবার পরে অবশেষে একটি সিট মিলল। আজই হেস্তনেস্তটা করা প্রয়োজন, কেননা আজ বিকেল 5টায় আমি রওনা হচ্ছি। সম্পাদক মশাই, আপনি ভাবছেন পুজোর লেখায় অবহেলা করেছি, একবার দেখুন অবস্থাটা। নন্দা এসে পড়ল, কানে ট্যাক্সি ডাকতে গেল। আমি এদিকে দুটো বাক্স নিয়ে বসেছি, একটা আমার আমেরিকার হাত ব্যাগ, তাতে গুনে গুনে ভরছি পাসপোর্ট, টিকিট, শাল, মোজা, ওষুধপত্র। এই রে, ফরেন এক্সচেঞ্জটা আর নেওয়াই হলো না। নোট, বই, পেপারের কপি। বাঁ দিকে আরেকটা মিত্রার ছোট কিট ব্যাগ, তাতে গুনে গুনে ভরছি হাসপাতালে যাবার জিনিসপত্র। নাইটি, হাউসকোট, ঘরের চটি, ব্রুশ, টুথপেস্ট, তোয়ালে, সাবান, ক্রিম, ট্যালকম, এক বাক্স লেবু সন্দেশ, এক প্যাকেট বিস্কুট। ওর হাত ব্যাগটা খুবই মন কেমন করছে, যাবার আগে ওকে হাসপাতালে পাঠিয়ে যেতে হচ্ছে বলে। অথচ আমার কোনোই গন্তব্য ছিল না, ওকে সুস্থ করতে হবে। আমি ঘরে থাকতেই যে এত অত্যাচার করেছে নিজের স্বাস্থ্যের উপরে, আমি দেশে না থাকলে সে না জানে কতদূর কী করবে। হাসপাতালের বাধ্যকরী নিয়ম মেনে যাবে। অবশ্য মিত্রা যা মোহিনী, ওখানেও জমাদারকে পয়সা দিয়ে তেলে ভাজা আনিয়ে খেলে আশ্চর্য হব না। অথচ এমনিতে মোটেই খাইয়ে নয়, ভাজা ভুজি খাবার লোভটা অন্য জিনিস। চকলেট খাবার লোভের মতো। আলসার রোগীর সমস্যা। হে ভগবান, আরও কী কী তুমি শেষ মুহূর্তে আমার সামনে উদ্ঘাটন করবে। নন্দা এসে পড়েছে, মিত্রাকে তৈরি করছে,
আমার মস্ত সাহায্য হয়েছে। আর 2 ঘন্টাও নেই আমার রওনা হবার। কাজ পড়ে আছে সংখ্যার অতীত। মিত্রা দিদির ট্যাক্সি এসে গেছে। আমি যাচ্ছি এক্ষুনি। নন্দা দিদি বলছেন আপনাকে যেতে হবে না, উনিই ভর্তি করে দেবেন। আপনার তো বলাই রয়েছে। দৌড়ে নিচে যাই। মিত্রার শরীরটা দুমড়ে যেন দুভাজ হয়ে গেছে, দাঁড়াতে পারছে না। এর উপরে তেলে ভাজা। আমেরিকা, হে ভুবন মনমোহিনী, হে অপার রহস্যশালিনী, নিঃসীম শক্তিময়ী, এই একটি ব্যাপারেই তুমি তাহলে কলকাতার কাছে হার মানলে। তেলে ভাজাকে তোমার আওতায় আনতে পারোনি। মিত্রা চলে যাবার পর খেয়াল হলো বেলা 4টে বাজে। 5টায় বেরোনোর কথা। স্নান হয়নি, খাওয়া হয়নি। সকাল থেকে যেন ঘূর্ণিঝড়ের মধ্যে উড়ছি শুকনো পাতার মতো। একবার ডাক্তার, একবার চুরি, একবার তেলে ভাজা, তারই মধ্যে ভল্ট প্রাপ্তির সংবাদ, ব্যাংকে দৌড়ানো, গয়না রেখে আসা। না, গামছা বেঁধে যায়নি, সিল্কের হাফ স্কার্ট বেঁধে। আজ তো 2য় দিন ওষুধের। কিরে, গরম জলটা হলো? আর কখন সাবান দেব মাথায়? বৃষ্টির জোর কমেনি। এই যে দিদি, গরম জল দিয়েছি বাথরুমে। কলটা খুলে দে, আমি যাচ্ছি। তাড়াতাড়ি গিয়ে জলটা উষ্ণতায় চেক করে নিয়ে মাথা ভেজাই। শ্যাম্পু ঘষতে ঘষতে খেয়াল হলো, এ কিসের গন্ধ? এ তো শ্যাম্পুর নয়। চোখ মেলে দেখি বালতির জল দুধের মতো সাদা। আমার মাথা থেকে সেই দুধ সবল ঝাড়া করছে, যেন আমি শিবরাত্রি শিব ঠাকুরটি। ফিনাইলের জলে চোখ জ্বলছে। এই মগের মধ্যে নিশ্চয়ই ফিনাইল ছিল। কে রাখলো মগে ফিনাইল? এখন আর নতুন করে বড় বালতি ভর্তি গরম জল তৈরির সময় নেই। মাথায় সাবান মাখা হয়ে গেছে, সবটা জলেই ফিনাইল গুলে ফেলেছি। যা থাকে কপালে, এখন আর গত্যন্তর নেই। দিব্যি আরাম করে ফিনাইলের জলে মাথা ঘষে স্নান সেরে চমৎকার জীবাণুমুক্ত কীটনাশিত পবিত্র অ্যান্টিসেপটিক নবনীতা হয়ে বেরিয়ে এলাম। আমাদের এক বন্ধু, সুস্নাত, নামেই সুস্নাত। এমন সুস্নাত তিনি জীবনে করেছেন। মনে মনে ফিনাইলের জন্য টিভি বিজ্ঞাপনও ভেবে ফেললাম। তারই মধ্যে অনেকটা লিরিলের মেয়েটির ঝর্ণা স্নানের মতো। মন্দ হবে কি? স্নানঘর থেকে বেরিয়ে 2 পা গেছি। নীলু। বাড়ির সকলেই ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়েছে। যাবার সময় ঘনিয়ে আসছে। আমার প্রস্তুতি অসম্পূর্ণ। নীলু কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু আমি কাছাকাছি আসা মাত্র তার চোখে মুখে একটা সন্দিগ্ধ ভাব ফুটে উঠল। নাক কুচকে মুখ ভেটকে নীলু বললে, মাগকে, দিদির গায়ে কিসের গন্ধ? ফিনাইলের। আবার কিসের? আমার সহজ উত্তর। দিদি কি ফিনাইলের জলে নাইলেন? কানাই? কেন, উকুনের জন্য ভালো বুঝি? নীলু যুক্তি খুঁজে। উকুন? কানাই ব্যাপারটা এখনও শোনেনি। কিসের জন্য ভালো গীতাকে জিজ্ঞেস করো। কেন সে আমার স্নানের মগে আধমগ ফিনাইল ঢেলে রেখেছিল? ওহো, বারান্দা থবো বলে একেবারে ভুলে গেছি। নিদুদিটা সারি সারি করে এমন। দিদির সমস্ত চুলই এবার উঠে যাবে মনে হয়। নীলুর এই শুভেচ্ছা বাণী আমার সহ্য হলো না। কেন কেন উঠবে আমার চুল? ভালোই হলো, পরিষ্কার হয়ে গেল। আমি পজিটিভ থিঙ্কিংকে বিশ্বাস করি সম্পাদক মশাই। চুল বেঁধে কাপড় পরে সুটকেসে তালা দিচ্ছি। ক্রিশ্চিয়ান ভিওর ফিনাইলের পারফিউমটা ঢাকতে পারিনি। শিবু এসেছে, দমদমে নিয়ে যাবে। দিদি, ট্রাভেলার্স চেকগুলো একদম সময় হয়নি। এয়ারপোর্টে যতটা দেবে তাই। ক্যাশ ভুলে রেখেছেন তো? চেক চলবে না। ওই যা, একদম মনে ছিল না। যাকগে, দেখি আমাদের সবার কাছে কুড়িয়ে বাড়িয়ে কতটা হয়। তাই ভালো। তারপর ওখানে গিয়ে দেদার ধার করছ। আমার ভাণ্ডার আছে ভরে, তোমার সবাকার ঘরে ঘরে। ঘর থেকে বেরোচ্ছি, ফোন বাজল। আবার? এখনও ছাড়ান নেই? ধরবেন না দিদি, ছেড়ে দিন। শিবুর উপদেশটা শুনবার আগেই হ্যালো বলে ফেলেছি। আমি টুটুল মজুমদার বলছি। বলুন। আমি এক্ষুনি বেরোচ্ছি। আপনার যাত্রা শুভ হোক। থ্যাংক ইউ। ওখানে গিয়ে অনেক লিখবেন। আপনার লেখা অনেক দেখতে চাই। বড্ড কম লেখেন আজকাল। দিদি, ট্যাক্সি দাঁড়িয়ে আছে। সুটকেসগুলো তোলো আগে। আমি চলি টুটুলবাবু, ট্যাক্সি দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি ফিরে আসবেন কলকাতাতে। আপনার ফুলগুলো ফুটে গেছে, খুব সুন্দর গন্ধ। ভালো থাকবেন। ভালো থাকা কি সোজা? আপনি যতই গোলাপ ফুল এনে দিন না কেন,
আমার গায়ে তো সেই ফিনাইলের জল। আজ্ঞে, ও কিছু না। আপনিও ভালো থাকবেন টুটুলবাবু। বোন ভয়াজে। দিদি, সুটকেস তোলা হয়ে গেছে। যাচ্ছি বাবা, যাচ্ছি। চলি টুটুলবাবু, দেখা হবে ফিরে এসে। সম্পাদক মশাই, এই তো ছিল অবস্থা আমার। আপনার যেমন টুটুল মজুমদারের জাতের পাঠক খুব বেশি নেই যারা প্রবন্ধকারদের দেখতে ইচ্ছুক হন, তেমনি আমার মতো লেখকও বেশি নেই যারা ফিনাইলের জলে স্নান করেন। ভাগ্যিস নেই, তাহলে পত্রিকা উঠে যেত। খুব চেষ্টা করছি যথাশীঘ্র সম্ভব একটা ভদ্রস্থ গল্প খাড়া করতে। এখানে আজ খুব বৃষ্টি, মেঘ ডাকছে। কলকাতাতেও তো এটা আষাঢ় মাস। প্রীতি নমস্কার নেবেন, নবনীতা দেবসেন। গল্পের সবাই অগ্নিদা চ্যানেলে আপনারা শুনছিলেন নবনীতা দেবসেনের লেখা একটা দুপুর। আজ ছিল এই শেষ পর্ব। আমার এই গল্প পাঠ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার যদি কোনো সাজেশন থাকে সেটাও আমাকে জানাবেন। কোনো গল্পে যদি সাজেশন থাকে আপনাদের কাছে সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব আপনাদের সেই কমেন্টগুলো পড়ার। পরবর্তী আবার কোনো গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।